জি, ওয়ালাইকুম সালাম স্যার। শোনা যাচ্ছে? সবাই ওয়ালাইকুম আসসালাম সবাই স্যার, শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? স্যার ভালো, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো। ভালো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। একটু একটু ঠান্ডা বেশি নাকি? জি স্যার। জি স্যার, একটু না স্যার, অনেক বেশি। অনেক বেশি, রাইট। ঢাকা নর্মাল স্যার এরকম ঠান্ডা। জি বলেন। স্যার লাস্ট ক্লাসের তো ম্যাটেরিয়ালটা পাইনি স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন, পাঠাই জি নাই? স্যার, আমি না না স্যার, স্যার। পাঠান নাই স্যার। তাহলে তো সিআর আমাকে মনে করে দেওয়ার কথা ছিল। স্যার সিআর আমরা এখানে তো অনেকবার ক্লাসে বলেছি, মানে সে গ্রুপে, বাট কেউ বলতেছিল না, বলতেছে যে স্যার মানে দেয়া হয়নি, আপনাকে আর জানানো হয়নি। সিআর তো আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিলে তো আমি মনে পড়তো। যাই হোক, আজকে পাঠাই দিব, ওকে। স্যার আমার খেয়াল ছিল না। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি, একটা রিকোয়েস্ট, জি বলেন। স্যার যদি ক্লাস ম্যাটেরিয়াল গুলা এই ক্লাস শেষে ইনবক্সে দিয়ে দেন তাহলে আমরা একটু কনসেপ্ট গুলা রিকল করতে সহজ হয়। যদি মানে এতদিন পরে দিলে আমাদের আর কিছু মনে থাকে না, আবার ক্লাস তো আপনারা মানে তো করে। সিরিয়াস ছিলেন না, তাহলে তো পরের দিনে আমাকে মনে করে দিতেন। স্যার আমার আমি যেমন গুলা স্যার স্যার আমি আমার নিজের রেসপন্সিবিলিটি থেকে আপনার গ্রুপে সিআর কে মেনশন করে ইয়াও দিছি, মেসেজ দিছি যে স্যার আমি একটা মেসেজ দেন, হয়তো স্যারে ভুলে গেছে ব্যস্ততার জন্য, বাট হয়তো এই জানাই না কাজের আপনাকে। কাজের ব্যস্ততার জন্য ভুলে গেছিলাম। অসুবিধা নাই, এটা বোথ সাইড থেকেই রেসপন্সিবিলিটি ছিল, তাই না? অসুবিধা নাই, আমরা সবসময় নর্মালি ক্লাস শেষ হওয়ার পরেই আমরা পাঠাই দিই, ঠিক আছে? অসুবিধা নাই। জি স্যার। তো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, একটা কোশ্চেন মাত্র। হুম, স্যার ওই যে 15% রেট গুলা তো বললেন যে সেকশন 15-এ পাবো। স্যার সেকশন 15-এ তো যে ওগুলা পাচ্ছি না, যে যাদের 15% রেট স্ট্যান্ডার্ড রেটে। ওই আল্লাহ, বোকা! এত বোকা হইলে কিভাবে হবে? সেকশন 15-এ বলা আছে যে ভ্যাটের নর্মাল রেট কত? 15%। 15%। আপনি আচ্ছা আচ্ছা। অন্য রেট যেগুলো আছে সেখানে যদি খুঁজে না পান তাহলে বুঝতে হবে কি? এসআরওতে। মনে করেন শিডিউলে বা বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন রেট দেখছি না, জি স্যার। তো ওইসব জায়গায় যদি আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন সেটার নাম না থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা কি। ও পনেরো আচ্ছা, এখন পার্সেন্ট বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার। এতক্ষণে বুঝছেন? না স্যার, এটা চিন্তা করতেছিলাম, বাট অনেক সময় দেখি হ্যাঁ, না একটা লিস্ট থাকে, ওখানে সব রেট বলা এই থাকে, তো তো আমি কথা, ভাবলাম যে এখানেই তো সমস্যা। বলছে যে সবার জন্য আলু 50 টাকা কেজি। নিচে বিভিন্ন লিস্টে যাদের নাম আছে, যারা যে রেটে পাবে 30 টাকা, 20 টাকা, 5 টাকা, তারা সেই রেটে পাবে। তো যাদের ওখানে নাম নাই তাদের জন্য কত? জি স্যার 15। জি স্যার, বুঝতে পারছি এখন। কথা বুঝছেন না বোঝেন না ম্যাডাম? না স্যার, এখন বুঝতে পারছি, ক্লিয়ার স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ভ্যাটের নর্মাল রেট হচ্ছে 15%। বিভিন্ন জায়গা জিরো রেটেড, 7.5, 2.5, যত জায়গায় রেট আছে সেইখানে যদি আপনার প্রোডাক্টটার নাম না থাকে বা সার্ভিসটার নাম না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার জন্য দুঃসংবাদ। আপনার জন্য কি দুঃসংবাদ। দুঃসংবাদ? আপনার জন্য হাইস্ট রেট 15% অপেক্ষা করতেছে, রাইট? জি স্যার। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ আজকে স্যার। আমরা দেখবো যে আমরা তো আসলে সিলেবাস ধরে কি ম্যানুয়াল ধরে পড়েছিলাম গত 2টা দিন? জি না না স্যার। স্যার। জি না স্যার। এখন আমরা, এটা হচ্ছে আপনাদের আপডেট যে ম্যানুয়ালটা, সেই ম্যানুয়ালটা, ওকে? সবার কাছে আছে নিশ্চয়ই? জি স্যার। ওকে। তো ওইখানে ম্যানুয়ালে যেটা করেছে, চ্যাপ্টার হচ্ছে 23, রাইট? 23। ওটা 3D পায়া 23। আছে ভাই। কে কথা বলে রে বাবা? আর চ্যাপ্টার ওই কত? যে কার্নিশের ডিজাইনটা মাপ দিলেন, ওইটা আছে। এই সিআর একটু 23 কার্নিশকে, স্যার। হ্যাঁ, কার্নিশের পায়া। কার্নিশকে একটু বের করে দেন। সিআর এর দায়িত্ব হলো যারা এরকম কার্নিশন আলোচনা করবে লাইনের বাইরে, তাদেরকে কি করে দেওয়া? সাইড লাইনের বাইরে পাঠিয়ে দেওয়া, তাই না? ওকে। এটা হচ্ছে চ্যাপ্টার 23, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কিন্তু ম্যানুয়ালে দেখবেন যে এখানে আসে আবার 23 জায়গায় 27 দেওয়া আছে, তাই না স্যার? টপিক লিস্টে। জি স্যার। এবং ভিতরে সব জায়গায় 23 জায়গায় 27 দিয়েই পুরোটা কভার করা। এটা গত ম্যানুয়ালে ভুল ছিল, এই ম্যানুয়ালেও কারেকশন করা হয়নি। আমার মাঝখানে একটা জায়গায় দেখলাম যে 27 নাই, 30 আছে। কত আছে? 30। এটা আসলে 23 চ্যাপ্টার। তো আমরা এখন দেখব যে গত 2টা ক্লাসে যে আমরা ম্যানুয়ালের বাইরে পড়াশোনা করেছি, এতে কি আমাদের উপকার হয়েছে না অপকার হয়েছে। এখন আমরা ক্লাসটা যখন ম্যানুয়ালের সাথে গো থ্রু করব, আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ইমপ্রুভমেন্টটা কি হয়েছে। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। ওকে। আমরা
দেখেন এখানে যেটা বলছে টার্নওভার ট্যাক্সের রেট কত স্যার? 4%। 4% স্যার। আচ্ছা, 4%। 4%। যদি জিজ্ঞেস করে যে রিডিউস রেট বা স্পেসিফিক রেট, এটা কোথায় আছে? ভিন্ন রেট গুলো কোথায় দেওয়া আছে? থার্ড শিডিউল স্যার। থার্ড শিডিউল। পরীক্ষা থার্ড আসলে আনসার করা যাবে না? জি স্যার। জি আচ্ছা, ভ্যাট কিসের উপর, কোন ধরনের সাপ্লাইয়ের উপর ভ্যাট অ্যাপ্লিকেবল হয়? গুডস, সার্ভিস অর গুড সার্ভিস অর ইমুভেবল প্রপার্টি, অথবা এই তিনটার কম্বিনেশন, রাইট? জি স্যার। স্যার। এই যে ভ্যাট উইল বি অ্যাপ্লিকেবল এট দ্য রেট অফ কত? 15%। 15%। এই দেখেন এখানে কি বলছে, ইফ নট এক্সেম্পটেড, যদি এক্সেম্পটেড না হয় বা থার্ড শিডিউলে না থাকে। এখানে আরেকটা কথা বলে নাই, এখানে আরেকটা কথা কি বলে নাই, এখানে আমরা একটু অ্যাড করে দিই, ম্যানুয়ালটাকে নিজেরা একটু কি করে ফেলবো, আপডেট করে ফেলবো। এখানে বলছে ইফ নট এক্সেম্পটেড, আমরা এখানে অবলিক দিব, এক্সেম্পটেড কমা জিরো রেটের একটা শিখছিলাম, মনে আছে স্যার? জি স্যার। জিরো রেটেড যদি এটা এখানে কি বলেছে, বলেছে যে যদি জিরো এক্সাম্পটেড না হয়, অথবা জিরো রেটেড না হয়, অথবা থার্ড শিডিউলে না থাকে, তাহলে এক্সাম্পটেড, জিরো রেটেড বা থার্ড শিডিউলে এই তিনটার কোথাও নাই, তাহলে তার ভ্যাটের রেট কত? 15। 50%। 15%। 15 ম্যাডাম এখন বুঝতে পেরেছেন? তাহলে জি এগুলো স্যার, আমরা যে ক্লিয়ার। বেসিক গুলো পড়িয়েছিলাম, সেইটার এই রেজাল্ট গুলো সব এখানে আমরা ইম্প্যাক্ট গুলো বুঝতে পারছি, সহজে এগুলো ক্যাচ করতে পারছি, তাই না? ওকে, তারপর হচ্ছে ইনপুট ট্যাক্স রিবেট কোনগুলোর ক্ষেত্রে পাওয়া যায়? কোন ধরনের সেলস এর এগেইনস্ট ইনপুট ট্যাক্স রিবেট পাওয়া যায়? পড়াই নাই? জিরো রেটে 15% এর ক্ষেত্রে। জিরো রেটেড অথবা 15%, রাইট? 15%। 15%, তাহলে 15% অথবা এক্সপোর্ট, এই দুইটার ক্ষেত্রে কি করা যায়? ইনপুট ট্যাক্স রিবেট পাওয়া যায়। পাওয়া যায়। এই যে পরীক্ষা আসতে পারে জিরো রেটেড, এটা কি জিরো রেটেড কে অনেক সময় অনেকে ভুলে এক্সেম্পটেড বলে, আসলে এক্সেম্পটেড এটা একটা রেট, তার রেটটা কি জিরো, এটা অ্যাকচুয়াল ট্যাক্স রেট, এটা কি একটা অ্যাকচুয়াল রেট, রেটটা হচ্ছে জিরো। 15% যেরকম একটা রেট, জিরো একটা রেট। আর এখান থেকে সাউন্ড আসছে, মিউট করেন। আচ্ছা, দেখেন আমরা ভ্যাট মেকানিজম শিখছিলাম, মনে আছে স্যার? জি জি স্যার। স্যার। জি স্যার। সেই জিনিসটাই এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে দেখে বলেন তো, এটা কি স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম না আমাদের ডিস্টর্টেড ভ্যাট মেকানিজম, কি এটা? স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজম বলতেছে, রাইট? একটু চেক করে দেখি সব ক্ষেত্রে কি রিবেট পেয়েছে, রিবেটটা কোথায়? ইনপুট ট্যাক্স রিবেট, এটা না? ভ্যাট পেড অন ইনপুট, এই যে, তার মানে এই কলামে সব জায়গায় ফিগার আছে, তাই না? স্যার। তাহলে দেখেন উপরে ভ্যাটের রেট কত, 15%, 15%, 15%, তাহলে স্ট্যান্ডার্ড রেট। আমরা দুইটা মেকানিজম শিখেছিলাম, এই স্ট্যান্ডার্ড ভ্যাট মেকানিজমটা এখানে দিয়েছে। ক্লিয়ার? এটা কি আমাদের পড়ানো হয়েছিল স্যার? জি স্যার। ওকে, জি স্যার। এখানে পরীক্ষা আসতে পারে যে এই 25-26 ফিনান্সিয়াল ইয়ারে সাপ্লিমেন্টারি ডিউটির রেটটা কত থেকে কতর মধ্যে ভেরি করে, বা কত ধরনের রেট আছে। এখানে 19টা রেট আছে, জিরো থেকে শুরু করে এরকম বিভিন্ন রেট গুলো দেওয়া আছে, এগুলো জাস্ট এক নজর একটু দেখা। আর সাপ্লিমেন্টারি ডিউটি আমরা কোথায় পাবো, খুঁজে কোন শিডিউলে পাবো? সেকেন্ড শিডিউল নম্বর 2, সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে পাবো। এরপর দেখেন এখানে বলছে ডেফিনেশন, আমরা সব ডেফিনেশন গুলো পড়েছিলাম স্যার। জি স্যার। এই যেখানে সবগুলো ডেফিনেশন এখানে দেওয়া আছে।
যে অ্যাডভান্স ট্যাক্সটা পরীক্ষা আসতে পারে, এটা আমরা পড়িয়েছিলাম। অ্যাডভান্স ট্যাক্স ইম্পোর্ট স্টেজে কালেক্ট করা হয়, কিন্তু এটা আসলে কোনো ধরনের ট্যাক্স না, তাই না স্যার? এটা কোনো ধরনের ট্যাক্স ট্যাক্স। জি স্যার। এই আর কি। এখানে ডেফিনিশন গুলো আছে, সবগুলো আমরা ডেফিনিশন পড়েছি। তারপর আমরা দেখব, তারপর ডেফিনিশন গুলো কভার করা হয়েছে। তো ম্যানুয়ালের আমরা এখন কত নাম্বার পেজে আছি? 10 নাম্বার, তাই না? টোটাল আমাদের মনে হয় 60 পেজের মতো আছে, তার মধ্যে 10 নাম্বার পেজে আছি। এটুকু আমাদের পড়ানো শেষ, যেগুলো আগের ক্লাসগুলোতে বেসিকে কভার করা হয়েছে। ভ্যাট রেজিস্ট্রেশন কি আমরা পড়েছি স্যার? জি স্যার। জি স্যার 50 টার্নওভার, lakhs তারপর টার্নওভার ট্যাক্স অ্যানলিস্টমেন্ট পড়েছি। জি স্যার জি স্যার। এই যে 50 লাখের উপরে 3 কোটি টাকার মধ্যে হলে টার্নওভার ট্যাক্স অ্যানলিস্টমেন্টের আওতায় পড়বে, রাইট? এবং টার্নওভার ট্যাক্সের আওতায় পড়লে সেই ক্ষেত্রে যেদিন তার ডিউ হবে সেদিন থেকে, সেখানে কি লেখছে, ওই কোয়ার্টার শেষ হওয়ার কতদিনের মধ্যে? 30 দিন স্যার। কোয়ার্টার শেষ হওয়ার 30 দিনের মধ্যে টার্নওভার ট্যাক্স অ্যানলিস্টমেন্ট। আর যদি ভ্যাটের রেজিস্ট্রেশন হয় 15 যেদিন দিন ডিউ স্যার। হবে, তাহলে 15 দিনের মধ্যে, রাইট? ইয়েস স্যার। এই যে তারপর এখানে আমরা শিখেছিলাম যে টার্নওভারের ডেফিনিশনের মধ্যে কোন কোন ধরনের ফিগার গুলা আসবে না, রাইট? সেখানে আমরা শিখেছিলাম যে এক্সেন্টেড সেলস আর হচ্ছে যত ধরনের অ্যাসেট বিক্রি করে টাকা পাওয়া যায় সেগুলা কি করবে না, টার্নওভার আসবে না। ক্যালকুলেশনের মধ্যে আসবে না। সেগুলো বাদ দিয়ে টার্নওভার যা আসবে সেইটাকে তখন দেখতে হবে যেটা 50 লাখের উপরে 3 কোটির মধ্যে কিনা, তাই না? মনে আছে তো নাকি? জি স্যার। তারপর আমরা আমরা পড়েছিলাম যে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, 6টা ক্ষেত্রে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন মনে আছে? যে যদি কোনো গুডস বা সার্ভিস এর উপর কি হয়, সাপ্লিমেন্টারি ডিউটি থাকে, তাহলে সেটা ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে। যদি ওয়ার্ক অর্ডার বা কন্ট্রাক্টের এগেনস্টে বা টেন্ডার এগেনস্টে কাজ করি তাহলে কি লাগবে? যদি আমরা ইম্পোর্ট বা এক্সপোর্ট বিজনেস করি তাহলে লাগবে। যদি লিয়াজ অফিস বা ব্রাঞ্চ অফিস বা প্রজেক্ট অফিস হয় ফরেন অর্গানাইজেশনের, সেক্ষেত্রে লাগবে। ভ্যাট এজেন্ট হলে লাগবে। এছাড়া টাইম টু টাইম এনবিআর যদি কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন দেয় সেইটা, এগুলো পড়েছিলাম কিনা বি স্যার? নাম্বারটা একটু বি নাম্বারটা একটু কি, বি নাম্বার কি সমস্যা? আগের ক্লাসগুলো ছিলেন না আপনি? স্যার ছিলাম, একটু ভুলে গেছি হয়তো। তাহলে মনে করে নিন। থ্যাংক ইউ। স্যার সমস্যা হচ্ছে স্যার আমরা সেকেন্ড ক্লাসের ওই ম্যাটেরিয়ালটা পাই নাই, তো এই কারণে এটা অত একটা পড়তে পারি নাই। ওকে এই কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে মনে হয়। ওকে। তো এখানে যে জেনারেল অর্ডার 17 আছে, যেখানে যেটা সামারিটা এখানে দেওয়া আছে যে কিছু কিছু টেবিল 1-এ কিছু ম্যানুফ্যাকচারারের কিছু গুডস এর ম্যানুফ্যাকচারার লিস্ট দেওয়া আছে, যাদের ক্ষেত্রে টার্নওভার যত টাকাই হোক না কেন 1 টাকা হইলেও তাকে কি করতে হবে, ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। এই 3টা টেবিল আমাদেরকে পড়তে হবে। এই জেনারেল অর্ডার 17, এটা এই যে জেনারেল অর্ডার 1 এখানে, এটা আমাদের 17, এটা আমাদের মনে রাখতে হবে। সাধারণ আদেশ কত? 17। এই সাধারণ আদেশ 17-এর মধ্যে 3টা টেবিল আছে। ওই 3টে টেবিলের মধ্যে প্রথম টেবিলে বলেছে যে ওই টেবিলের মধ্যে যেসব গুডস এর নাম আছে, ওইসব গুডস যারা ম্যানুফ্যাকচার করে তাদেরকে অবশ্যই কি করতে হবে, ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। তার টার্নওভার যত টাকাই হোক না কেন, তার টার্নওভার যত টাকা হোক। এটাকে বাংলায় বলে এরকম যে, ইংলিশে হচ্ছে ইরেসপেক্টিভ অফ দেয়ার টার্নওভার। তাহলে টার্নওভারটা তার যত টাকাই হোক না কেন, ওই যে লিমিট 50 লাখ 3 কোটি, ওই লিমিট হিসাব করার কোনো প্রয়োজন নাই। এই এই লিস্টের মধ্যে যেসব গুডস আছে সেগুলো যারা ম্যানুফ্যাকচার করবে তাদেরকে টার্নওভার 1 টাকা হইলেও কি করতে হবে, দিতে হবে। ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। দিতে হবে না, ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। কি করতে হবে? ব্যাটারি রেজিস্ট্রেশন নিতে হবে। এই যে দেখেন এখানে লিখছে কি, চকলেট, নুডলস, বিস্কিট, সাবান, এইসব জিনিসপত্র যারা কি করে, ম্যানুফ্যাকচার করে, তাদেরকে অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। পরীক্ষা যদি আসে যে নিচের কোনগুলোর ক্ষেত্রে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে, টার্নওভার যাই থাক না কেন, যদি বলে যে সে চকলেট উৎপাদন করে, কি করে, চকলেট ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচার করে, সে চকলেট ম্যানুফ্যাকচারার, তার টার্নওভার বলছে আপনার মনে করেন 4 কোটি টাকা, বা বললো যে এটা 40 লাখ টাকা তার টার্নওভার। তার টার্নওভার যদি 40 লাখ টাকা হয়, তাহলে আমরা টার্নওভার হিসাব করলে কি 50 লাখের নিচে, তাহলে কি তার কোনো কিছু করতে হয় স্যার?
স্যার বাইডু না, করতে হয় না, না কিন্তু স্যার, তাকে এক্ষেত্রে কি করতে হবে, ওই যে সাধারণ আদেশ অনুযায়ী তার কি অবশ্যই লাগবে? ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ব্যাট রেজিস্ট্রেশন তাহলে নিতে হবে। জেনারেল তাহলে অর্ডার এই 17। তাহলে রাইট, তাহলে এই ধরনের লিস্ট থেকে কোনো নাম উল্লেখ করে সে যদি বলে যে এই বিজনেস করে টার্নওভার এত, আর আপনি যদি 50 লাখ আর 3 কোটির হিসাব করে আনসার দিয়ে দেন, তাহলে কি সঠিক হবে স্যার? জি না স্যার। না। জি না স্যার। তারপর বলছে যে টেবিল 2 তে যেসব সার্ভিসের নাম উল্লেখ করা আছে, এইসব সার্ভিসের ক্ষেত্রে টার্নওভার 1 টাকা হলেও কি করতে হবে? ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এই জেনারেল আদেশে বলা আছে যে টার্নওভার নির্বিশেষে, টার্নওভার নির্বিশেষে। নির্বিশেষে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে বাধ্যতামূলক ভাবে। ওকে। আর জি। এখানে এসে লাস্টে যেটা বলছে যে টেবিল 3 তে, সেখানে বলছে যে যদি কেউ সিমেন্ট জিপি শিট, সিআই শিট, এমএস প্রোডাক্ট, অ্যালুমিনিয়াম ফিটিংস, এই ধরনের প্রোডাক্ট কেউ বিক্রি করে, ব্যবসা করে, তাকে অবশ্যই কি করা লাগবে? ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। নিতে হবে। হবে। মনে করেন আপনি সিমেন্ট আর রডের ব্যবসা করেন, একটা দোকান দিয়েছেন, তাহলে আপনার টার্নওভার যাই হোক না কেন আপনাকে কি করতে হবে? ব্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। এরপর বলছে যে সুপার শপ সুপার শপ। সুপার শপ, শপিং মলে, এগুলার ক্ষেত্রে কি করতে হবে? ব্যাট ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে রেজিস্ট্রেশন হবে। লাগবে। ব্যাট রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। আর এখানে বলছে যে এই গুডস আন্ডার টেবিল 3, এই যে এই টেবিল 3 যেটা, এইখানে এইসব গুডস গুলো যদি কেউ কোথায় ব্যবসা করে, দেখেন উইদিন দা, এই জায়গাটা খেয়াল রাখতে, উইদিন দা এরিয়া অফ ডিস্ট্রিক্ট টাউন বা সিটি কর্পোরেশন, ডিস্ট্রিক্ট টাউন জেলা শহর জেলা জেলা শহর শহর। সিটি কর্পোরেশন। তাহলে এই যে সিমেন্ট, এই যেখানে যে প্রোডাক্ট গুলোর কথা বলছে, এগুলা বিক্রি যদি করেন, তাহলে এগুলো নিয়ে ব্যবসা করেন কোন এলাকায়? জেলা শহর অথবা সিটি কর্পোরেশন। ডিস্ট্রিক্ট টাউন এন্ড সিটি কর্পোরেশন। তাহলে মনে করেন কেউ যদি এখন সিটি কর্পোরেশন না হয় পৌরসভা আন্ডারে পড়ে, তাহলে কি এগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি? না। না না। স্যার। লজিকটা বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে। আর সেন্ট্রাল রেজিস্ট্রেশন আমরা পড়েছিলাম, মনে আছে সবার? সেখানে জি আমরা কি স্যার। বলেছিলাম? জি স্যার। যদি আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস হয়, একের অধিক স্থান থেকে বিজনেস পরিচালনা করে, সাপ্লাই করে, তাহলে বুকস অফ অ্যাকাউন্ট যদি সে সেন্ট্রালি মেনটেন করে, তাহলে কি করা যাবে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে হবে স্যার। রেজিস্ট্রেশন করা যাবে সফটওয়্যারের মাধ্যমে। কিসের মাধ্যমে সেন্ট্রালি মেনটেন করবে? সফটওয়্যারের সফটওয়্যারের মাধ্যমে। মাধ্যমে। এই 3টা কন্ডিশন যদি ইয়েস হয়, তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। আর যদি ইয়েস না হয়, তাহলে প্রত্যেকটা বিজনেস ইউনিটের জন্য, প্রত্যেকটা শোরুমের জন্য তার আলাদা আলাদা করে কি করা লাগবে? রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। তাহলে এই যে আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন নেওয়া, সেটাকে বলে ইউনিট রেজিস্ট্রেশন। সেটাকে কি বলে? ইউনিট ইউনিট রেজিস্ট্রেশন। ইউনিট রেজিস্ট্রেশন। এই যে দেখেন এখানে কি বলছে, তার ফ্যাক্টরি আছে, একটা দুইটা ফ্যাক্টরি আছে, আর এখানে সেন্ট্রাল ডিপো আছে, আবার রিজিওনাল ডিপো আছে, সেখান থেকে আবার সেলস ডিপো, অনেকগুলো। তাহলে তারা একের অধিক স্থান থেকে সে সাপ্লাই দিচ্ছে, রাইট স্যার? জি স্যার। এরপরে সেখানে ওই কোশ্চেন, আমরা যে 3টা কোশ্চেন বলেছিলাম, সেই 3টা কোশ্চেনের আনসার যদি হয় যে সে সিমিলার গুডস বা আইডেন্টিক্যাল গুডস সাপ্লাই করে, আর একের অধিক অধিক স্থান থেকে সাপ্লাই করছে, এটা তো বুঝাই যাচ্ছে। সে যদি সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, যদি আনসার সব তিনটাই ইয়েস হয়, তাহলে কি হবে? সেন্ট্রাল ইউনিট রেজিস্ট্রেশন নিতে পারবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন। সেন্ট্রাল রেজিস্ট্রেশন। আর যদি 3টার মধ্যে কোনো একটাও যদি আনসার নো হয়, তাহলে কি হবে? ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। আর যদি কেউ টোবাকো বিজনেস করে, তাহলে স্যার হবে না ওর জন্য। তাকে অবশ্যই ইউনিট আলাদা রেজিস্ট্রেশন করে নিতে হবে, নিতে রাইট? হবে। আচ্ছা, ভ্যাটের রেজিস্ট্রেশনের জন্য আমরা কোন ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করব? মোশক 2.1। 2.1 কে কারা করবে? রেসিডেন্ট। আর 2.2 তে কারা করবে? নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট, রাইট। আর 2.3 তে আমাদেরকে কি করবে? দিবে সার্টিফিকেট দিবে, রাইট? বিন সার্টিফিকেট দিবে। কি দিবে? সার্টিফিকেট। সেটাকে তারা বলে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিআইএন, বিন নাম্বার, ঠিক আছে? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। নাম্বার। ওকে। আর অ্যাপ্লিকেশন করলে অনলাইন, এটা কত দিনের মধ্যে আমাদেরকে তারা সার্টিফিকেট ইস্যু করে? 3 দিন স্যার, 3 দিন। 3 ওয়ার্কিং ডেজ, নট 3 দিন, 3 ওয়ার্কিং 3 ওয়ার্কিং ডে। ডেজ। আর যদি কোনো কারণে কোনো কমপ্লায়েন্সে কোনো গ্যাপ থাকে, তাহলে তারা কি করবে?
ওয়ার্কিং ডেজ এর মধ্যে রিফিউজ করবে, রিজেক্ট রাইট? করবে। আর যদি কারো নন রেসিডেন্ট, কারো যদি বাংলাদেশে কি না থাকে, ফিক্সড প্লেস না থাকে বা কোনো ব্যবসা থাকে, তাহলে তারা কি করতে হবে? ভ্যাট এজেন্ট নিয়োগ দিতে হবে, তাই না? এবং ভ্যাট এজেন্ট নিয়োগ দিতে হবে, রাইট? তাহলে দু একটা স্যার এক্সাম্পল আমরা ব্যাট বলেছিলাম এজেন্ট না যে, যেটা বলতে স্যার কি বোঝানো হচ্ছে স্যার? আপনি কি আগের ক্লাসগুলো ছিলেন? জি স্যার। আমার তো মনে হয় না আপনি ছিলেন। আমরা তো এটা ডিটেলস আলোচনা করছি একদম এক্সাম্পল দিয়ে দিয়ে, তারপর যদি কথা বলেন তাহলে তার কিছু বলার থাকে না। আমরা বলি স্যার ওই নাই যে সেকেন্ড বাংলাদেশে ক্লাসটা বাংলাদেশে বাংলা কথা একটু কম বলেন। বাংলাদেশে আমরা বলি নাই যে বাংলাদেশে যাদের অফিস নাই, কোনো সেটআপ নেই, কোনো এমপ্লয়ি নাই, তারা বিজনেসটা করবে কিভাবে? যেমন এক্সাম্পল দিয়েছিলাম ফেসবুক, গুগল, ইয়াহু, লিঙ্কডইন, মনে আছে? জি জি স্যার, স্যার। ভ্যাট এজেন্ট নিয়োগ দিয়ে। হ্যাঁ, তারা কি 21টা করবে? ভ্যাট যেহেতু তার বাংলাদেশে তার কোনো কি নাই, কোনো লোকবল নাই, কোনো অফিস নাই, তাহলে সে বাংলাদেশে ব্যবসা করলে তাহলে তার পক্ষ হয়ে তার ভ্যাটের কার্যক্রম করার মতো একজন লোক লাগবে না? জি স্যার, মনে সেটা পড়ছে হচ্ছে এখন। ব্যাট এজেন্ট। আপনার মনে করার দায়িত্ব কি আমরা নিব স্যার? জি না স্যার। বয়স তো আপনি বয়সে আমাদের অর্ধেক হবেন, তাও যদি ভুলে যান তাহলে কিভাবে হবে? বেশি বেশি করে ডিপ্লোমা খাইতে হবে নাকি? একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে, মনোযোগী থাকতে হবে ক্লাসে। ক্লাসে আপনারা অনলাইন ক্লাসের সমস্যা হলে এখানে মনোযোগটা অনেক কি থাকে, কম থাকে, ডানে বামে চলে যায়। জি আচ্ছা, স্যার। আরেকটা জায়গায় বলেছিলাম যদি ভলান্টারি রেজিস্ট্রেশন কেউ নেয়, কি ভলান্টারি রেজিস্ট্রেশন। নেয়, তাহলে কত দিনের আগে রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করতে পারবে না? 1 বছর। 1 বছর। 1 বছরের আগে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারবে না। কারণ পরীক্ষায় দিল যে মিস্টার এক্স লিখলো যে এবিসি কোম্পানি ভলান্টারি রেজিস্ট্রেশন নিয়েছিল এত তারিখে, এবং এত তারিখে তারা রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য অ্যাপ্লাই করেছে। এখন তার স্ট্যাটাস কি হবে? সে কি এলিজিবল কিনা, সে তার এটা রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা, এটা কি করে বুঝবেন? ডেটটা ক্যালকুলেশন করে দেখবেন যে 1 বছরের বেশি হয়েছে কিনা, রাইট? ইয়েস স্যার, অ্যাট লিস্ট 1 ইয়ার। কারণ আমি তো আপনাকে এক্সাম্পল না দিয়ে, ম্যাথ না করে আপনাকে তো জাস্ট রিডিং পড়ায় চলে যেতে পারতাম না স্যার? জি স্যার। তাও তো আমার ক্লাসটা শেষ হয়ে যেত, ক্লাস তো বন্ধ থাকতো না নাকি? এক্সাম্পল গুলো দেওয়ার মানে হচ্ছে আপনি যাতে এটা রিকল করতে পারেন, মনে রাখতে পারেন। কারণ আপনাদের মনোযোগটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের তো মুশকিল। টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে এগুলো সব একই রকম। এই জায়গায় একটা কি আছে, কি লিখছে? সিল 30 লাখ, 30 লাখ, 30 লাখের আসলে কোনো ইয়ে নাই, একটা ভুল জিনিস চলে আসছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে টার্নওভার আপনার গত 50 লাখ, বছর নাকি চেঞ্জ হয়ে গেছে স্যার? 50 লাখ। এটা এটা চেঞ্জ, আমি একটু আপনাকে দেখে দিব, আমার কাছে যেটা আছে চেক করে দিব, ঠিক আছে? একটু মনে রাখেন, ক্লাস মাঝখানে ব্রেকের পর দেখে দিব, ঠিক আছে? জি স্যার। ওকে। ওকে স্যার। এই যে এখানে টার্নওভারের জন্য এনলিস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করলে কত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে? যেই কোয়ার্টারে এলিজিবল হইলো পিরিয়ড সেই কোয়ার্টার শেষ হওয়ার পরবর্তী পরবর্তী 30 দিনের 30 মধ্যে। দিন। 30 দিনের মধ্যে, রাইট? আর ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী 15 দিনের 15 মধ্যে। দিন স্যার। 15 দিনের মধ্যে, রাইট? এখানে একটু পরীক্ষা আসার মতো আছে যে আপনাকে যে বিন সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ, বা টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটটা আপনাকে কি করতে হবে? আপনার বিজনেস প্লেসে এমন ভাবে ডিসপ্লে করতে হবে যাতে এটা ইজিলি মানুষের কি নজরে পড়ে, এরকম ভিজিবল, এরকম ইজিলি ভিজিবল এরকম জায়গায় আপনাকে কি করতে হবে? সার্টিফিকেটটা ডিসপ্লে করতে হবে, রাখতে হবে। ঝুলাই রাখতে হবে যাতে দেখা যায়, হ্যাঁ। আর যদি না করেন তাহলে সেটা নন কমপ্লায়েন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? নন কমপ্লায়েন্স। তারপর পরীক্ষা আসতে পারে যে কোন ফর্মের মাধ্যমে ব্যাটারি ক্যান্সেলেশন জন্য অ্যাপ্লাই করব, 2.4 2.4 এর মাধ্যমে। এরপর পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন কোন ক্ষেত্রে এই ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করা যায় বা যায় না। এই যে এখানে 4টা ক্ষেত্র বলা আছে। বিজনেস আপনি কি করছেন, রেজিস্ট্রেশন করার পরে বিজনেসটা শুরুই করতে পারেন নাই, অথবা বিজনেস ক্লোজ করে দিয়েছেন, অথবা কি
আপনার প্রোডাক্টটা কি হয়ে গেছে, এক্সেমটেড হয়ে গেছে, রাইট? অথবা আপনি দুইটা কনজিকিউটিভ ইয়ার আপনার টার্নওভার লিমিটের নিচে আসছেন, তাহলে টার্নওভারের ক্ষেত্রে হচ্ছে কত বছর অপেক্ষা করতে হবে? 2 টু বছর। Two consecutive years. পরপর 2 বছর। যদি টার্নওভার পরপর 2 বছর ওই থ্রেশহোল্ডের নিচে চলে আসে, তাহলে আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া হচ্ছে বিজনেস বিন নিয়েছেন কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন নাই, বিজনেস ক্লোজ করে ফেলতে হয়েছে, এর হচ্ছে যে আপনার প্রোডাক্টটা এক্সেমটেড হয়েছে, তাহলে এগুলোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি টার্নওভার লিমিটটা আপনার টার্নওভারের পরিমাণটা কমে যায়, লিমিটের নিচে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে পরপর কয় বছর অপেক্ষা করা লাগবে? 2 বছর। 2 বছর। এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে একটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন আছে, এই যে খেয়াল করেন কি লেখা আছে স্যার এখানে। Informing change in place of businesses. আপনি যখন ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছেন তখন আপনার বিজনেসের ঠিকানাটা দিচ্ছেন, তাই না? ওই ঠিকানাটা যদি কোনো কারণে পরবর্তীতে পরিবর্তন করা লাগে বা পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে বলছে যে 15 days prior to the change, পরিবর্তন করার কতদিন আগে? 15 days to the প্রায়র change. টু দ্য চেঞ্জ, ওই ঠিকানা চেঞ্জ করার 15 দিন আগে আপনাকে জানাইতে হবে। মনে করেন আপনি যদি জানুয়ারি থেকে যেতে চান, জানুয়ারি 1 তারিখ 2026 জানুয়ারি 1 তারিখ থেকে ঠিকানা চেঞ্জ করতে চান, তাহলে কি করতে হবে? ডিসেম্বরের 16 তারিখের মধ্যে আপনাকে জানাতে হবে। জানাতে হবে। কথা কি বুঝতে পেরেছি? Yes, sir. জি স্যার। আচ্ছা, ভ্যাটের নর্মাল রেট কত? 15%। 15%। আচ্ছা, ভ্যাট ইম্পোজ হয় হলো ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল সাপ্লাইয়ের উপর। কিসের উপর হয়? ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল ট্যাক্সেবল সাপ্লাইয়ের উপর। সাপ্লাইয়ের উপর। এবং এটা সেকশন 15 এ বলা আছে। কোথায় বলা আছে? সেকশন 15। এই যে সেকশন 15 এ বলা আছে। এবং এটার নর্মাল রেট কত পার্সেন্ট? 15%। 15%। আর রিডিউস রেট যা আছে ওগুলো কোথায় পাওয়া যাবে? থার্ড শিডিউল। You থার্ড শিডিউলে। এখানে ওই যে বিভিন্ন রেট গুলো এখানে তুলে ধরছে, এটা আমরা আমাদের প্রথম ক্লাসেই আলোচনা করেছিলাম, তাই না স্যার? জি yes, স্যার। sir. Yes, sir. তাহলে এখন ম্যানুয়ালে কত নাম্বার পেজে আছি আমরা স্যার? 303। 21 নাম্বার পেজ। এই যে যদি আমরা টোটাল 73 ধরি, 21। 73 আসলে 73 ওদিকে হচ্ছে কি এক্সাম্পল আর এটা হচ্ছে হয়তো 60 পেজ পর্যন্ত হচ্ছে আমাদের ম্যানুয়ালের পড়াশোনাটা, ঠিক আছে? আমাদের ক্লাস পাবো যদি 12টা ক্লাস পাই, তাহলে 12 দিয়ে ভাগ করলে পার ক্লাসে কয়টা পেজ? 5টা পেজ, রাইট? জি স্যার। Yes, sir. First আর of all. গত From দুইটা 60. দিন গত 2টা দিন আমরা ক্লাস করেছি 4টা ক্লাস, তাই না? 4টা ক্লাসে 4 5 20টা পেজ পড়ার কথা। এখন আমরা কত নাম্বার পেজে আছি? 21 নাম্বার। দেখে আমরা ম্যানুয়ালের বাইরে পড়াশোনা করার পরও কি ম্যানুয়াল আমাদের টার্গেটে আসি না নাই? জি স্যার আছে। Yes, sir. Okay. এই যে এগুলো এখানে একটু পড়তে হবে। এটা দেখেন, এটা কাদের ক্ষেত্রে? যারা 6 এর এটা হলো ওই যারা 1.5% স্পেশাল শাড়ি লুঙ্গি, মনে আছে স্যার? কিছু স্পেসিফিক হোল ট্রেডার্স যারা পাইকারি Traders। বিক্রেতা, তাই না? পাইকারি বিক্রেতা যারা পাইকারি মার্কেটে শাড়ি লুঙ্গি আর হচ্ছে কি এই দেখেন শাড়ি Three লুঙ্গি 3 পিস এগুলা, আরেকটা Three হচ্ছে piece. পেপার, আরেকটা কি Paper related goods. পেপার, এই যে পেপার রিলেটেড গুডস বিক্রি করে, তাদের ক্ষেত্রে ভ্যাটের রেট কত পার্সেন্ট? 1.5%। 1.5%। 1.5%। এবং তাদের ক্ষেত্রে এই আমরা সেলস করলে মূসক 6.3 এর মাধ্যমে ইনভয়েস করতে হয়, রাইট? কিন্তু তাদেরটা হচ্ছে 6.3 ক, তাদের ফর্মটা একটু ভিন্ন। তাদের ফর্মটা কি ভিন্ন। একটু ভিন্ন, সহজ। আর আমরা যখন সেলস বুক বা পারচেজ বুক অথবা সেলস পারচেজ বুক মেনটেন করি, সেটা আমরা সামনের ক্লাসগুলোতে আসবে। সেটার ক্ষেত্রে হলো ক্রয় বিক্রয় বই একসাথে করলে 6.2.1, কিন্তু তাদের ক্ষেত্রে কত? 2.1 এর পরে আবার কি লেখা? 2.1. লেখা। ক. তার মানে হচ্ছে তাদের ফর্মটা অন্যদের ক্ষেত্রে থেকে, অন্য ট্রেডারদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, অনেক সহজ করে দিয়েছে তাদের জন্য। এটার জন্য কি অনেক
সহজ করে দিয়েছে। এই যেটা পরীক্ষা আসবে যে ভ্যাট পেমেন্ট করার জন্য কারা লায়াবল। লায়াবল হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার, সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লায়ার, অন্য অন্য সব ক্ষেত্রে সাপ্লায়ার এবং সাপ্লাই রিসিপিয়েন্ট কি হবে? লায়াবল হবে। আচ্ছা, আর যদি সার্ভিস ইম্পোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে কে হবে? রিসিপিয়েন্ট। সার্ভিসটা নরমালি যে গ্রহণ করছে। এটা ব্যতিক্রম। সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস যদি কেউ ইম্পোর্ট করে সেই ক্ষেত্রে যিনি কাস্টমার তিনি ভ্যাট পে করবে, এটা ব্যতিক্রম। নরমালি যিনি সেলার সাপ্লায়ার তিনি ভ্যাটটা পে করবেন, ঠিক আছে? কিন্তু জি স্যার। সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে যিনি সেবাই আমদানি করবেন তার ক্ষেত্রে ব্যতিক্রম। তার ক্ষেত্রে বলছে যে যিনি কিনতেছেন তাকেই ভ্যাট পে করতে হবে। এটা যেহেতু ব্যতিক্রম এই জন্য এটার জন্য আলাদা একটা সেকশন আছে, সেটার নাম হচ্ছে রিভার্স চার্জ। কি রিভার্স চার্জ। রিভার্স মানে কি? উল্টা, তাই না? জি তাহলে স্যার। যিনি সাপ্লায়ার তিনি ভ্যাট পে করবেন, এটা হচ্ছে নরমাল নিয়ম। কিন্তু সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে বলছে যিনি সার্ভিস কিনতেছেন, ইম্পোর্ট করে আনতেছেন তাকেই ভ্যাটটা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে উল্টা নিয়ম, সেজন্য এটার নাম হচ্ছে রিভার্স চার্জ। এটা কি রিভার্স চার্জ। রিভার্স চার্জ? এখানে আমরা বলেছিলাম যদি সাপ্লাই হয় এবং সাপ্লাইটা যদি ট্যাক্সেবল হয় তাহলে এটার উপর ভ্যাট হবে। এখন যদি এটা সাপ্লাই আউটসাইড বাংলাদেশ হয় তাহলে ভ্যাট হয় স্যার? না স্যার, হয়, 0% ট্যাক্স স্যার। জিরো রেট হয়, ভ্যাট হয় জিরো রেট। কি হয়? জিরো রেট। জিরো রেট। তাহলে জিরোর উপরে রেট গুলো তাহলে কি পাবো? বাংলাদেশের মধ্যে সাপ্লাই হইতে হবে। কিসের মধ্যে সাপ্লাই হইতে হবে? মধ্যে। বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে। দ্যাট মিনস আপনি যে জিনিসটা সাপ্লাই করছেন সেইটা যদি বাংলাদেশের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে এটার কনজাম্পশন হয়, কি হয়? এটার কনজাম্পশন কোথায় হবে? জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে। বাংলাদেশের ভিতরে হবে, রাইট? জি এখন স্যার। যদি এটা বাংলাদেশের বাইরে চলে যায় তাহলে সেটার কনজাম্পশন কোথায় হবে? বাংলাদেশের বাইরে। তাহলে সেই ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার মধ্যে যদি সাপ্লাইটা হয় এবং সেটার কনজাম্পশন যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক এরিয়ার বাইরে চলে গেলে তখন এটা এক্সপোর্ট হয়ে যায়। কি হয়ে যায়? এক্সপোর্ট হয়ে যায়। আর যখন এক্সপোর্ট হয়ে যায় তখন এক্সপোর্টের ভ্যাটের রেট কত? আমরা প্রথম 0%। ক্লাসে বলছিলাম জিরো রেটেড। আর ওই যে ভ্যাট এজেন্ট নিয়োগ যেটা দিবে সেটার জন্য এখানে বলছে যে অনলাইনে ভ্যাট এজেন্ট ইয়ের জন্য লাইসেন্সের জন্য 3.1 এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এটার প্রসেস আছে অনেক। এটাতে আপনার সার্কুলার হলে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করার পরে রিটেন এক্সাম দিতে হয়, ভাইভা দিতে হয়। দেন এইখানে দেখেন বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, এইটার অ্যারেঞ্জমেন্টটা করে কারা? এরা কাস্টম এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি মহাপরিচালক সার্কুলারটা দেয়, দিলে তারা এক্সাম নেয়, তারপর ভাইভা নেয়, নেওয়ার পর আপনাকে লাইসেন্স দেয়। এটা 2019 সালে প্রথম সার্কুলার দিয়েছিল, এরপরে আর সার্কুলার দেয় না। ওই সময় বাংলাদেশে টোটাল 21 জনকে লাইসেন্স দিয়েছিল। কতজনকে? 21 জনকে, তার মধ্যে আপনি একজন। 21 জনকে লাইসেন্স দিচ্ছে। এরপরে আর এখনো সার্কুলার হয় নাই, যদিও আইনে প্রথমে ছিল যে প্রত্যেক বছরই সার্কুলার হবে। পরবর্তীতে তারা আইনে পরিবর্তন নিয়ে এসে বলছে যে যখন তাদের প্রয়োজন হবে এনবিআর এর তখন তারা কি করবে? সার্কুলার দেবে। এই যে একটু আগে বলছিলাম না রিভার্স চার্জ, মনে আছে? জি স্যার। এই যে দেখছে কি ভ্যাট অন ইম্পোর্টেড সার্ভিস রিভার্স চার্জ টু রিসিপিয়েন্ট। মানে কাস্টমার ভ্যাট দিবে, এটা তো উল্টা নিয়ম। ভ্যাট দেওয়ার কথা কে? সাপ্লায়ার। তাহলে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এটা কাস্টমারকে দিতে হবে, সেই জন্য এটাকে বলছে রিভার্স চার্জ। এটাকে কি বলছে? রিভার্স চার্জ। রিভার্স চার্জ। এইটার ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে, কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। কি কি? আমরা যখন সেলস করি, হ্যাঁ সাপ্লাই করি, সেলস করলে আমরা সেলসের উপর যে ভ্যাট সেটাকে আমরা কি বলি স্যার? আউটপুট ভ্যাট। ইনপুট ভ্যাট। আউটপুট ভ্যাট, না, রাইট। আউটপুট ভ্যাট। এটা ম্যাডাম ঠিক বলেছেন, এটা হচ্ছে আউটপুট ট্যাক্স। এটা কি? আউটপুট ট্যাক্স। বিক্রির উপর ট্যাক্স, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স। তাহলে আমি সেল করলে এটার ভ্যাটটা দেখাবো আউটপুটে। কোথায় দেখাবো? আউটপুট ট্যাক্স হিসেবে।
কিন্তু এই যে রিভার্স চার্জ এইটার ক্ষেত্রে বলছে যে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? দুইটা। একবার দেখাইতে হবে আউটপুট ট্যাক্স, আরেকবার দেখাইতে হবে ইনপুট ইনপুট ট্যাক্স। আমি কিনতেছি ঠিক আছে, কেনার উপর যে ভ্যাটটা সেটা ইনপুট ট্যাক্স দেখাবো, কিন্তু আমি কি আউটপুট ট্যাক্সে দেখানোর কথা স্যার? জি না স্যার। কথা না। এখানে বলছে যে আইনে আপনাকে দুইটা কাজ করতে হবে, একবার আউটপুট ট্যাক্সে দেখাইতে হবে, আবার ইনপুট ট্যাক্সে দেখাইতে হবে। আউটপুট ট্যাক্স দেখাইলে লায়াবিলিটি বাড়বে, ইনপুট ট্যাক্স দেখাইলে লায়াবিলিটি কমবে। কমে যাবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে তিনটা কাজ করতে হবে। এরপরে আবার ট্রেজারি চালানের মাধ্যমে ভ্যাটটা পেমেন্ট করে দিতে হয়। স্যার এটা কিভাবে সম্ভব স্যার? মানে জার্নালের ক্ষেত্রে এটা কিভাবে হবে স্যার? নর্মালি তো তাহলে তো এখন অ্যাকাউন্টিং করতে হবে। অ্যাকাউন্টিং করতে হলে একটু বোঝানোর জন্য এখানে আমার বেশি যদি ব্যাটটা আমি আবার জমা দিয়ে দিই তাহলে তিনটা কাজে ডেবিট মানে প্লাস মাইনাস হয়ে তো এক সাইড বেশি হচ্ছে। একটা বেশি হবে তো, এটা গভর্নমেন্ট তো আপনার কাছ থেকে ভ্যাট নিচ্ছে আলটিমেটলি, বেশি তো হবেই। ওকে, তাহলে এখানে কি কাজ করতে হবে? একটা হচ্ছে ইনপুট ট্যাক্সে দেখাইতে হবে, আবার কি আউটপুট আউটপুট ট্যাক্সে ট্যাক্স দেখাইতে হবে। ট্যাক্সে দেখাইতে হবে। এই যে দেখেন আমি এখানে কালার করে দিচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার, জি বোথ স্যার। আউটপুট ট্যাক্স আর ইনপুট তাহলে ট্যাক্স। একবার আউটপুট ট্যাক্সে দেখাইতে হবে, আরেকবার ইনপুট ইনপুট ট্যাক্সে ট্যাক্স। দেখাইতে হবে ভ্যাট রিটার্নের মধ্যে। এবং আপনি ট্রেজারিতে পেমেন্ট করতে হবে, সেটা এখানে বলে নরমালি এটা করা লাগে। ওইটা না করলে আপনি কি করতে পারবেন না, আপনার যার কাছ থেকে ইম্পোর্ট করেছেন তাকে যে পেমেন্ট করবেন একটা সাপ্লায়ারকে, সেই পেমেন্ট ব্যাংক করবে না। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো আপনি মনে করেন ইম্পোর্ট করেছেন, সার্ভিস ইম্পোর্ট করেছেন, তাহলে যিনি সাপ্লায়ার, মনে করেন আপনি সিঙ্গাপুর থেকে একটা বিল্ডিং এর ডিজাইন করে নিয়ে এসেছেন আর্কিটেক্ট ডিজাইন দিয়ে, ঠিক আছে? তাকে যখন পেমেন্ট করবেন, তাহলে পেমেন্ট করার সময় ব্যাংকে যখন বলবেন যে হ্যাঁ আমার ওই সাপ্লায়ারকে পেমেন্টটা করা হোক, তখন কি করবে? সে বলবে যে তুমি এটার উপর কি ভ্যাটটা দিয়েছো কিনা সেটা প্রমাণ চাইবে। আপনি যদি ভ্যাটের ওই ডকুমেন্ট তাকে প্রোভাইড করেন এ চালান, তাহলে সে সাপ্লায়ারকে পেমেন্টটা করবে। আর যদি আপনি ওইটা প্রোভাইড করতে না পারেন, তাহলে সে কি করবে? আপনার কাছ থেকে ওই পরিমাণ ভ্যাট কালেক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে, দেন আপনার কাছ থেকে সেটা কেটে নিবে, নিয়ে তারপর আপনার পার্টিকে পেমেন্ট করবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এখন মনে করেন আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, আপনার কি ভ্যাটের রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি এটা অ্যাড সোর্সে এই ভ্যাটটা আপনি পেমেন্ট করবেন, করে আপনার রিটার্নে দেখাবেন, তাই না? কিন্তু যদি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আপনি কি এটা পেমেন্ট করার জন্য বিন নাম্বার আপনার আছে? নাই। আপনি কি ভ্যাট রিটার্ন দেখাতে পারবেন? পারবেন না। না। তাহলে সেই ক্ষেত্রে দায়িত্ব কার? ব্যাংকের। ব্যাংক আপনার কাছ থেকে এই ট্যাক্সটা ভ্যাটটা আদায় করে তারপর সাপ্লায়ারকে পেমেন্ট করবে। কথা বুঝতে পেরেছি? কারণ যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই তার ক্ষেত্রে কে এটা কালেক্ট করবে? ব্যাংক। ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন করবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আর যদি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি এটা ট্রেজারিতে জমা দিবেন, জমা দিয়ে সেটার ডকুমেন্ট কাকে দিবেন? ব্যাংকে দিবেন, দেন ব্যাংক এটা পেতে। এখন যদি আপনি কোনো কারণে ট্রেজারি জমা না দেন, অথবা দিয়েছেন কম দিয়েছেন, দেওয়ার কথা 15,000 টাকা, আপনি ভ্যাট দিয়েছেন 10,000 টাকা, 5,000 টাকা কম দিয়েছেন, তাহলে যতটুকু কম দিয়েছেন সেটা আপনার কাছ থেকে আদায় করবে, অথবা যদি না দিয়ে থাকেন তাহলে পুরোটা আদায় করবে। তাহলে প্রথম দায়িত্ব কার? রেজিস্ট্রেশন থাকলে আপনার। প্রথম দায়িত্ব কার? সার্ভিস রিসিপিয়েন্টের। আর দায়িত্ব তার, সে ভ্যাটটা পেমেন্ট করবে। আর যদি সে কোনো কারণে এটা পেমেন্ট না করে বা কম পেমেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ডারি দায়িত্ব কার? ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এখানে আমি একটা ক্যালকুলেশনটা স্যার মিলাইতে পারতেছিলাম না। ইনপুট ট্যাক্সে এবং আউটপুট ট্যাক্সে দুইটাতে যখন আমি দিচ্ছি তখন এটা জিরো হয়ে যাচ্ছে, দেন আবার যখন আমি গভর্নমেন্টকে যখন ট্রেজারিতে জমা দিচ্ছি তখন এটা আবার আমার এখানে স্যার প্লাস দেখাচ্ছে, মানে ব্যালেন্সে যোগ হবে। তাহলে স্যার এটা আমার এখানে ব্যালেন্সে এটা তো আমি অলরেডি ব্যাট পে করে দিয়েছি, তো এখন স্যার ব্যালেন্সে যদি এটা যোগ হয় তাহলে এটা ক্যালকুলেশনটা কি মিললো? এটা আমার কাছে মনে হচ্ছে না। ব্যালেন্সে কোথায় যোগ হইলো? কোথায় পাইছেন ব্যালেন্সে যোগ হচ্ছে? আপনি তো যদি পেমেন্ট আমি করছেন। ট্রেজারিতে জমা দেই, রিটার্নও তো আমার তাহলে ট্রেজারিতে। আপনি এটা খরচে দেখাবেন, ট্রেজারিতে জমা দিবেন, আপনি এখানে খরচে দেখাবেন, ব্যাংক থেকে টাকা চলে গেছে, শেষ। উনি মেবি বলছে একবার ইনপুট স্যার একবার ইনপুট ট্যাক্সে আমি দেখাইছি,
আবার আউটপুটের ট্যাক্সও আমি দেখাইছি, তাহলে স্যার এটা জিরো হয়ে গেল। আমি রিটার্নের কথা বলতেছিলাম স্যার, জিরো হয়ে গেল। তো যখন আবার আমি ট্রেজারিতে জমা দিচ্ছি স্যার, ট্রেজারিটাও তো ওইখানে দেখাইতে হয় যে আমি ট্রেজারিতে জমা দিচ্ছি, তখন আবার কোথায় এই দেখাইছেন? অ্যামাউন্ট কোথায় দেখান? এটা কোথায় দেখান? স্যার ওই যে রিটার্ন, মানে রিটার্ন রিটার্নে 9.1। তো বুঝলাম, রিটার্নের তো একটা মনে করেন একটা বিল্ডিং যদি বলে, বিল্ডিং তো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, খালি বিল্ডিং বললে তো হয় না। রিটার্নের মধ্যে আউটপুট ট্যাক্সের এরিয়া আছে, ইনপুট ট্যাক্সের এরিয়া আছে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে। আপনি কোথায় দেখাচ্ছেন স্যার? যখন এটা হচ্ছে স্যার যে ট্রেজারিতে জমা যখন যেটা দেওয়া হয় হ্যাঁ। এটা স্যার কাইন্ড অফ এটা ইনক্রিজিং। নো 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 নো, কথা আন্দাজে বললে হবে না। আপনি ওই চারটা এরিয়ার মধ্যে আউটপুটে দেখান, ইনপুটে দেখান, ইনক্রিজিং ডিক্রিজিং কোথাও দেখান না। ওইটা দেখান হচ্ছে 58 নাম্বার নোটে, যেখানে ট্রেজারি চালান পেমেন্ট, সেখানে দেখান। ওই যোগ বিয়োগের উপরে কোথাও যায় না। কথা কি বুঝতে পেরেছি? ওকে স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে হবে স্যার, ABCD যোগ বিয়োগ হয়, কিন্তু ট্রেজারি চালানে পেমেন্ট হলো আপনার যেটুকু ব্যালেন্স থাকে সেটা। আপনি আলটিমেটলি কি করতেছেন? গভর্নমেন্টকে টাকাটা দিচ্ছেন, তার মানে এটা আপনার কি খরচ। কথা কি বুঝতে পারছি স্যার? এটা আমরা যখন আমরা রিটার্ন দেখব তখন ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি যদি ক্লাস 1 এর যদি ক্লাস 10 এর রেজাল্ট চান, তাহলে কি হবে স্যার? হবে না, ওকে সেখানে পর্যন্ত স্যার, একটু স্যার অপেক্ষা মাথায় করেন। এটা আমরা যখন ভ্যাটের রিটার্ন দেখব তখন সেগুলো আমরা বুঝে যাব। ক্লিয়ার? জি স্যার। তাহলে রিভার্স চার্জ থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসতে পারে। রিভার্স চার্জ থেকে কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে যে সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাটের ভ্যাট পেমেন্ট করার জন্য কে লায়াবল। নিচে থাকবে সাপ্লায়ার, সার্ভিস রিসিপিয়েন্ট, তারপরে এরকম থাকবে। আনসার কি হবে? কোনটা সঠিক? সার্ভিস রেসিপিয়েন্ট। সার্ভিস রেসিপিয়েন্ট। রিসিপিয়েন্ট। তারপরে সার্ভিস বলবে যে রিসিপিয়েন্ট। যদি সার্ভিস ইম্পোর্ট করি সেক্ষেত্রে ভ্যাট রিটার্নে আউটপুটে দেখাইতে হবে, এ তে বলা আছে, বি তে বলা আছে, ইনপুটে দেখাইতে হবে, সি তে বলা আছে এ এন্ড আউটপুট এবং ইনপুট দুইটাতে দেখাইতে হবে, ডি তে বলা আছে যে উপরে কোনোটাই না। তাহলে কোনটা আনসার? ইনপুট স্যার আউটপুট। ইনপুট আউটপুট দিতে 3 নাম্বার আনসার কোনটা? 3 নাম্বার। 3 নাম্বার। এই যে এই জায়গাটা একটু মনে রাখতে হবে, যদি কোনো সময় এমন হয় যে আমরা কোনো সাপ্লাই দেশের বাইরে পাঠাচ্ছি, এক্সপোর্ট করতেছি, এই উদ্দেশ্যে যেটা আবার দেশে ফেরত আনবো, বলেন তো এমন কি জিনিস আপনারা দেশের বাইরে পাঠান আবার দেশে ফেরত আনার উদ্দেশ্যে বাইরে পাঠান? একটা এক্সাম্পল দেন। গ্যারান্টি ক্লেম করার জন্য। আপনার যদি কোনো মেশিনারিজ থাকে যেটার মেনটেন্যান্সের জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন, সেটা আবার মেনটেন্যান্স করার পর আবার দেশে নিয়ে আসবেন, রাইট স্যার? জি স্যার। ইয়েস স্যার। এরকম। তো এগুলার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে জিরো রেট অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে কি হবে? আপনি পাঠানোর সময় যে ভ্যালু ছিল এটার, আর এটা ফেরত আসার পর মাঝখানে যতটুকু ভ্যালু এডিশন হয়েছে, আপনি যখন পাঠাইছেন তখন এখানে এটাতে ফ্রেট লাগে নাই স্যার? ইয়েস স্যার। আবার যখন ওইখানে কাজ করছে, কাজ করার পর তাকে একটা পেমেন্ট করতে হয়েছে না? সে যে জি স্যার। সার্ভিস, তার পেমেন্টটা, তারপর সে ওইখান থেকে যখন বাংলাদেশে ফেরত পাঠাইছে তখন আবার ফ্রেট লাগছে না? জি স্যার। যদি আবার ওই ফ্রেটে আসার সময় বিমানে অথবা শিপে যদি আপনি এরকম হয় যে এটার ইন্স্যুরেন্স কাভারেজ নিয়েছেন, তাহলে ইন্স্যুরেন্সটা আপনার খরচ। তাহলে এইগুলো হচ্ছে, এগুলো যোগ করলে যেটুকু হবে এইটুকু হচ্ছে ভ্যালু এডিশন হয়েছে, রাইট? তো সেইটুকুর উপর ভ্যাট দেওয়া লাগবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো ডিম এক্সপোর্ট কি? ডিম এক্সপোর্ট হচ্ছে যে যারা আলটিমেট এক্সপোর্টার, মনে করেন আপনি টি শার্ট সুইজারল্যান্ডে এক্সপোর্ট করেন, তো টি শার্ট এক্সপোর্ট করার জন্য আপনার র মেটেরিয়ালস কিনতে হয় না, ফেব্রিক্স, তারপর অ্যাক্সেসরিজ গুলো কিনতে হয় না? জি স্যার। ইয়েস স্যার। বাংলাদেশেরই আরেকটা গার্মেন্টস আপনাকে কি করেছে? ওই ফেব্রিক্স এবং অ্যাক্সেসরিজ গুলো সাপ্লাই দিয়েছে। তাহলে তার ফেব্রিক্স এবং অ্যাক্সেসরিজটা ব্যবহার করে, র মেটেরিয়ালসটা ব্যবহার করে ফিনিশ গুলো আপনি দেশের বাইরে পাঠিয়েছেন। জি স্যার। সেই জন্য সে যে আপনার কাছে সাপ্লাই দিছে, সে যদি এলসির মাধ্যমে আপনাকে সাপ্লাই দেয়, ফরেন কারেন্সিতে এলসি করে আপনাকে সাপ্লাই দেয়, তাহলে সেক্ষেত্রে সে যে আপনাকে সাপ্লাই দিল তার সাপ্লাইটাকেও কি হিসেবে কনসিডার করা হবে? এক্সপোর্ট হিসেবে।
সেটাকে ডিমড এক্সপোর্ট বলবে। সেটাকে কি বলবে? ডিমড ডিমড এক্সপোর্ট বলবে। কথা কি বুঝতে পেরেছি? স্যার, এটা ফার্স্ট ক্লাসে পড়াইছিলেন। রাইট। তো এই জিনিসগুলো আমরা দেখেন আগের ক্লাসগুলোতে আমাদের ম্যানুয়ালের অনেক কিছু কভার হয়ে গেছে এবং বেসিক গুলা ক্লিয়ার হয়ে গেছে। হয়ে গেছে। এই যে ভ্যাট এক্সাম্পশন আমরা পড়ি নাই, ফার্স্ট শিডিউলে থাকে নাকি স্যার? জি স্যার। ফার্স্ট শিডিউলে কয়টা টেবিল থাকে, কি কি থাকে সব আমরা শিখেছিলাম। এখানে এটা জাস্ট একটা স্যাম্পল আকারে দিয়েছে, আমরা একদম ডিটেইলসটা পড়েছিলাম, তাই তো? জি স্যার। ওকে, এখন বলেন তো এই মিস্টার শাখাওয়াত, সিআর শাখাওয়াতকে বের করে দেন, সিআর Yes, শাখাওয়াতকে sir, বের করে please. দেন। টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়? নো স্যার। No, sir, no input. এগুলো পরীক্ষা আসবে। হ্যাঁ, টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে রিটার্ন কখন সাবমিট করতে হয়? বছরে কয়বার রিটার্ন সাবমিট করতে হয়? কোয়ার্টারলি। কোয়ার্টারলি, 4 বার, তাই না? পরীক্ষা আসতে পারে যে ইম্পোর্ট স্টেজে ভ্যাট কিভাবে কালেকশন হবে। আনসার হচ্ছে ইম্পোর্ট স্টেজে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী কাস্টম অথরিটি যেভাবে ইম্পোর্ট ডিউটি কালেকশন করে ঠিক সেম প্রসেসে তারা কি করবে? ভ্যাট কালেক্ট করবে। That collection কালেক্ট করবে। তাহলে ইম্পোর্ট স্টেজে ভ্যাটটা কিন্তু কালেক্ট করতেছে কারা? কাস্টম অফিসার, Custom. নট ভ্যাট অফিসার। কে করতেছে? কাস্টমস অথরিটি। ভ্যাট আইনে কাস্টমস অথরিটিকে সেই দায়িত্ব দেওয়া আছে বলে তারা তখন একজন ভ্যাট অফিসারের মতো হিসেবে তারা এই ভ্যাটটা কালেক্ট করে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। Yes, sir. তারপরে ইম্পোর্ট স্টেজে কিভাবে ভ্যাট কালেকশন হয় সেটা আমরা অ্যাসেসেবল ভ্যালু, সিডি, আরডি, এসডি, ডিটি ক্যালকুলেশন শিখছি না স্যার? Yes, sir. সেই জিনিসটাই এখানে বলেছে। সেই জিনিসটা কি এখানে বলেছে? এই যে দেখেন ইম্পোর্ট স্টেজে আছে, এটা আমরা পড়াইছি স্যার। Yes, sir. আমরা ওইখানে 6টা ডিটির মধ্যে বলছিলাম যে 3টা বেসিস থাকে। কয়টা বেসিস থাকে? 3টা কালার বলছিলাম যে সিডি, আরডি এবং এআইটি হচ্ছে সরাসরি অ্যাসেসেবল ভ্যালুর উপর, তাই না? ওইগুলোই এখানে তারা দিয়েছে। তারা এখানে এআইটিটা দেখাই নাই, যাই হোক এটা আমরা সেকেন্ড ক্লাসে এটা শিখেছিলাম, তাই না? আচ্ছা, এখানে অলরেডি বলা হয়ে গেছে যে যদি আমরা কোনো গুডস সাপ্লাই করি দেশের বাইরে, সেটাকে আবার যদি কি করি, রিইম্পোর্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যাট কিভাবে ক্যালকুলেশন হবে এটা অলরেডি আনসার বলে দিচ্ছি। সেটা কি? যতটুকু ভ্যালু এডিশন হবে। এই যে এইখানে দেখেন ভ্যালু টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট এনহ্যান্সড, ভ্যালু যতটুকু বাড়লো রিপেয়ারমেন্টেশনের কারণে ওই মেশিনারিটা যতটুকু বেশি বাড়লো, তাহলে সেই মধ্যে কি কি বাড়ার জন্য আছে? ইন্স্যুরেন্স, ফ্রেট, ল্যান্ডিং চার্জ, তারপরে এইটার জন্য যে মেইনটেনেন্সের জন্য যে ফিটা দিয়েছি সেটা, তাই না? Yes, sir. এই বেসিক ক্লিয়ার থাকলে আপনি আনসার খুঁজে আনসারটা সঠিক আনসার দিতে পারবেন। এখন যদি এমন হয় যে আপনি ইম্পোর্ট করছেন এই উদ্দেশ্যে যে এই গুডসটা আবার এক্সপোর্ট করে দিবেন, কি করবেন? আবার export করব। বাংলাদেশে ইম্পোর্ট করে আনছেন, এটা বাংলাদেশে কোথাও সাপ্লাই হবে না, বাংলাদেশে কোথাও এটা কনজাম্পশন হবে না, এটা আবার বাংলাদেশের বাইরে আপনি এক্সপোর্ট করবেন। তাহলে ওই যে ইম্পোর্ট করার সময় এটার উপর ভ্যাট হবে না। ইম্পোর্ট করার সময় সেটার উপর কি হবে না? ব্যাট হবে না। এই জায়গাটা মনে রাখতে হবে, যেটা কালার করে দিয়েছি মনে রাখতে হবে। এটা এক্সাম্পলটা এরকম, মনে করেন আপনি চিটাং পোর্ট দিয়ে পেঁয়াজ ইম্পোর্ট করছেন। কি করছেন? আপনি পাকিস্তান থেকে হোক, ওই মিশর থেকে হোক, পেঁয়াজ কিনছেন। পেঁয়াজ কিনেন তো নাকি? জি স্যার, অনিয়ন। অনিয়ন, এই অনিয়ন আপনি ইম্পোর্ট করছেন। ইম্পোর্ট করার উদ্দেশ্য হইলো এটা চিটাং পোর্ট দিয়ে আনবেন, আনার পর এটা ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ইন্ডিয়ার 7 সিস্টারে পাঠাবেন। তাহলে এটা কি বাংলাদেশের মধ্যে কনজাম্পশন করার জন্য আনছেন? জি না স্যার। তাহলে এটা কি হলো? এটা হলো ইম্পোর্ট করেছি এক্সপোর্ট করার উদ্দেশ্যে। ইম্পোর্ট করেছি কি করার উদ্দেশ্যে? এক্সপোর্ট করার করার উদ্দেশ্যে। তাহলে সেক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে কাস্টমস আপনার কাছ থেকে এটার উপর কোনো ভ্যাট কি করবে না, আদায় করবে না। এখন কথা হইলো আপনি তো কাস্টম ডিউটি পেমেন্ট না করে কাস্টমস থেকে গুডসটা বের করতে পারবেন না, রাইট?
জি জি স্যার স্যার। এটা ঠিক। এটা ঠিক না? এখন যদি আমাদের চিটাং জি পোর্টে স্যার। এসে নামছে, পোর্ট থেকেই আপনি আরেকটা জাহাজে করে মায়ানমারে পাঠাই দিচ্ছেন, তাহলে এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই যে কাস্টমস এটা চিটাং পোর্ট থেকে বাইরে আসে নাই, রাইট? এটা কোনো সমস্যা নাই। কিন্তু জি আপনি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে পাঠাইতে গেলে তো, বা ওই বেনাপোল দিয়ে পাঠাইতে গেলে তো আপনার কি লাগবে? চিটাং পোর্ট থেকে মালটা বের হইতে হবে না? জি স্যার। জি স্যার। জি পর থেকে বের করা লাগবে। পোর্ট তো সেই ক্লিয়ারেন্স জি, সেই ক্ষেত্রে এই ধরনের ইম্পোর্ট করে আবার অন্য দেশে পাঠাই দেন যেটা, এটাকে আমদানি নীতি রপ্তানি নীতির মধ্যে একটা শব্দ আছে যেটা আমরা কাস্টমস পার্টে শিখবো। হ্যাঁ, সেটাকে বলে অন্ট্রাপো বাণিজ্য। কি বলে? অপবাণিজ্য। অন্ট্রাপো বাণিজ্য। সেটাতে কি, সেটাতে বলছে যে আপনি বাংলাদেশে কনজাম্পশন না করে ওই গুডসটা ইম্পোর্ট করে নিয়ে আসবেন অন্য দেশে এক্সপোর্ট করার জন্য। এখন মনে করেন চিটাং পোর্ট দিয়ে আনলেন, এটা আবার এদিক দিয়ে বেনাপোল দিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দিবেন। তাহলে এই চিটাং পোর্ট থেকে যে বের করে বেনাপোল পর্যন্ত যাবেন, তাহলে চিটাং পোর্ট থেকে বের করতে হলে ডিউটি দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে বলছে যে যদি এটা এক্সপোর্ট করার উদ্দেশ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, কোত্থেকে? বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে আপনি ওই ডিউটি পেমেন্ট না করেই সেটা কি করতে পারবেন? এক পোর্ট থেকে আরেক পোর্টে ক্যারি করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখানে দেখেন অ্যাডভান্স ট্যাক্স আগাম কর, এটা হচ্ছে 7.5% বলেছে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার ছাড়া বাকি সবার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারার ছাড়া বাকি সবার ক্ষেত্রে। বাকি সবার ক্ষেত্রে। আর যদি ম্যানুফ্যাকচারার হয় তার ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%। তার ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%। তার ক্ষেত্রে 2%। আর ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য যে কোনো ইম্পোর্টার হলে তার ক্ষেত্রে 7.5% ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স ট্যাক্স আদায় করবে। ক্লিয়ার? জি স্যার। এইটা আগে সহজ ছিল, আপনি রিটার্ন দিলে রিটার্নে যত টাকা ইম্পোর্ট স্টেজে দিয়ে আসছেন সেটা অ্যাডভান্স ট্যাক্স ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারতেন। এই বছর এসে এইটাকে একদম পেঁচায় দিছে। কি করছে? জটিল করে দিছে। যারা নর্মাল ট্রেডার তাদের জন্য, ইম্পোর্টার তাদের জন্য এটা কঠিন হয়ে গেছে। এই বছর এসে বলছে না, এটা কি হবে যদি সে ইম্পোর্ট করে, সে যদি কি করে, ইফ পার্সেন্টেজ অফ ভ্যালু এডিশন, ইম্পোর্টের পরবর্তীতে সে যদি 50%-এর বেশি ভ্যালু এডিশন করে, তাহলে সে কি করতে পারবে? ওই যেটা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে সেটা কি করতে পারবে? ক্লেম করতে পারবে। হ্যাঁ, অথবা সে যদি 15% রেট অ্যাপ্লাই করে করে, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কত দিনের মধ্যে এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যাবে? 6 ট্যাক্স পিরিয়ড 6 ট্যাক্স পিরিয়ড। যেটা আগে 4 ট্যাক্স পিরিয়ড ছিল, রাইট? এটা এখন কত? 6 ট্যাক্স। ট্যাক্স পিরিয়ড। এবং এই যে চেঞ্জেসটা, এটা যারা নর্মাল বিজনেসম্যান ইম্পোর্টার তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে গেছে। তাদের জন্য এখন বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, নানান ধরনের জটিলতা। তারা আগে কি করতো? এটা জাস্ট সিম্পলি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিত, তাই না? এখন তাদের ক্ষেত্রে 2-3টা অপশন দিয়েছে। কারণ তাদের এটা বোঝার জন্য আবার অ্যাকাউন্টেন্ট রাখা লাগবে। কি লাগবে? অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট। এটা তাদের জন্য কঠিন হয়ে গেছে। আর যদি এমন হয় যে আপনার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করেছেন এবং আপনি আলটিমেট কনজিউমার, হ্যাঁ, এটা বিক্রি করছেন না, এটা আপনি নিজেই ব্যবহার করছেন যে জিনিসটা কিনেছেন, তাহলে এটার জন্য আপনি রিফান্ডের জন্য ক্লেম করতে পারবেন। 4.1 এর মাধ্যমে কি করতে পারবেন? রিফান্ডের জন্য ক্লেম করতে পারবেন। কত দিনের মধ্যে? 120 ডেজ এর মধ্যে। Yes. ঠিক আছে? এই যে দেখেন, এই যে এখানে দেখেন, ঠিক আছে, আনরেজিস্টার্ড পারসন। মনে করেন আপনি আপনার বাসায় হয়তো কোনো পেশেন্ট আছে যার একটা মেডিকেল বেড দরকার। কি দরকার? বেড। অথবা আপনি মনে করেন যে আপনার একটা এক্সারসাইজ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট কিনবেন, একটা মেশিন কিনবেন, অনলাইনে আপনি অর্ডার করেছেন, সেটা আসছে, আসার পর আপনি এটা কাস্টমস থেকে ডিউটি পেমেন্ট করে ক্লিয়ার করে নিয়ে আসছেন। তাহলে এটা কি আপনি কারো কাছে বিক্রি করার জন্য আনছেন না নিজে ব্যবহার করার জন্য? নিজে ব্যবহারের জন্য। আপনার কি বিন আছে? আপনার তো না। রেজিস্ট্রেশন নাই।
আপনি তো ইন্ডিভিজুয়ালি নিজে ব্যবহার করছেন, আপনি তো বিজনেস করছেন না, তাহলে আপনার কি নাই? বিন নাই। বিল নাই। বিল নাই। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে 4.1 এর মাধ্যমে একটা ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। 120 দিনের মধ্যে করলে কি হবে, অ্যাডভান্স ট্যাক্সের টাকাটা আপনাকে ক্লেম ফেরত করতে পারবে। দিয়ে দিবে, রিফান্ড করবে। রিফান্ড করবে। তারপর এটি বিভিন্ন ধরনের ইম্পোর্টের ক্ষেত্রে এটির এক্সেমশন দেওয়া আছে, সেটা জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে এটি এক্সেমশন, এগুলোর জন্য অনেক এসআরও বারবার পরিবর্তন হয়। তো বিভিন্ন এসআরওর মাধ্যমে এটির এক্সেমশন গুলো দেওয়া থাকে। এই যে মনে করেন রমজান আসতেছে, হ্যাঁ, তখন কি করবে, এই যে খেজুর বা ছোলা সেগুলোর উপর কি করবে, এক্সাম এটিটা দেবে। এক্সাম দিয়ে দিবে। ঠিক আছে, পেঁয়াজের উপর যখন পেঁয়াজের বাংলাদেশে দেখা যায় যে খুব দুর্ভিক্ষ, তখন কি করবে, অ্যাডভান্টেজ চালের এক্সেমশন দিবে। যখন দেখা যাবে যে চালের অভাব, তখন কি করবে, তখন সেটার উপর ইম্পোর্ট স্টেজে এটি অফ করে দিবে, অথবা ভ্যাটের রেটটা কমাই দিবে। এইসব মেকানিজম গভর্নমেন্ট টাইম টু টাইম করে। এই যে দেখেন এখানে কি বলছে, সে 50,000 টাকা প্রাইস, প্রাইস মানে হচ্ছে মূল্য, মূল্য মানে কি বলছিলাম স্যার প্রথম ক্লাসে মনে আছে, মূল্য মানে হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই। সাপ্লাই। তাহলে 50,000 টাকা যদি ভ্যালু অফ সাপ্লাই হয়, এখানে এক মিনিট, এখানে ভ্যালু অফ সাপ্লাই তারা কনসেপ্টটাকে ইয়ে করে নাই। এই প্রাইসটা আসলে ম্যানুয়ালে যেটা দিচ্ছে এটা হচ্ছে ভ্যাট সহ মূল্য, এটা কি ভ্যাট সহ মূল্য, এই প্রাইসটা হচ্ছে কনসিডারেশন, এটা কি কনসিডারেশন। কনসিডারেশন। এখানে আমাদের ম্যানুয়ালে যেটা দিচ্ছে এটা হচ্ছে কনসিডারেশন, এটার মধ্যে ভ্যাট সহ মূল্য, কি মূল্য, ভ্যাট সহ পেজ মূল্য। আমরা একটু কনসিডারেশন লিখে দেই, কনসিডারেশন। ম্যানুয়ালে অনেক ভুল দেখলাম স্যার, এই যে ট্যাক্সের ম্যাথ গুলাতে অনেক ভুল, মানে নিজে পরে কনফিউশনে পড়ে যাই ঠিক ওকে, এটা কি তাহলে এই হবে। যে, তাহলে এই 50,000 টাকার মধ্যে ভ্যাট সহ আছে, তাহলে 15% যদি ভ্যাট হয়, তাহলে এটা কত, 115 টাকা, রাইট? এটাকে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে ভ্যাটের অ্যামাউন্টটা পেয়ে যাবো, রাইট? ভ্যাট পেলাম 6,522 টাকা, তাহলে 50,000 টাকা থেকে ভ্যাটটা মাইনাস করলে বিল অফ সাপ্লাই কত, 43,478। 48 টাকা। ভ্যাট আইনে বলছে যে যে ইনভয়েসটা করবে, ইনভয়েসটার মধ্যে অবশ্যই ভ্যাট ইনক্লুড থাকতে হবে, কি থাকতে হবে, দ্যাট ইনক্লুডস। ভ্যাট ইনক্লুড থাকতে হবে। সেই জন্য যেই ইনভয়েসের ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুটাকে আমরা ভ্যাট সহ মূল্য কনসিডার করব, কি করব, ব্যাচ সহ সম্বন্ধে। তাহলে ভ্যাট সহ মূল্য থেকে যদি ভ্যাট ফ্র্যাকশনটা বাদ দেওয়া হয়, তাহলে কি পাওয়া যায়, ভ্যালু অফ সাপ্লাই। ভ্যালু অফ সাপ্লাই পাওয়া যায়, রাইট? এখানে আবার কি করছে, এটার ক্ষেত্রে ভ্যাট, এটা গেল, এটা বাদ দিল, তাহলে কি আসবে, এটা এখানে এসডি আছে। এসডি আছে। আচ্ছা, এসডি ক্যালকুলেশন কিভাবে করে স্যার, আমরা ভ্যালু অফ সাপ্লাইয়ের উপরে। প্রথমে আগে এসডি ক্যালকুলেশন করব, তারপর কি করব, এসডি সহ মূল্যের উপর ভ্যাট হয়। আমরা ইম্পোর্ট স্টেজে যখন ডিউটি ক্যালকুলেশন করেছিলাম, মনে আছে কিনা স্যার, ভ্যাটের ক্যালকুলেশন সময় কি ছিল, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, মনে আছে স্যার? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে এসডি সহ মূল্যের উপর কি হয়, ভ্যাট হয়। ভ্যাট হয়, রাইট? এসডি সহ মূল্যের উপর ভ্যাট হয়। ভ্যাট তাহলে যদি হয়। আমরা ভ্যাট এসডি সহ মূল্য দেওয়া থাকে, তাহলে প্রথমে আমরা মূল প্রাইস ভ্যাটকে থেকে কি সরাইতে বাদ হবে। দিব, ভ্যাটটা সরাবো, ভ্যাট এর বাদ যেটা দিবে থাকবে আগে। সেখান থেকে আবার এসডিটা সরাবো, এলজি সরাও। এসডি বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে এই এসডি ভ্যাট সরানোর পর যে মূল্যটা পাবো সেইটাকে আমরা ভ্যালু অফ সাপ্লাই। বেসটা ধরবো, সেটার উপর ভ্যাট সেটার উপর এসডি ক্যালকুলেশন হবে, ভ্যাট ক্যালকুলেশন, এবং সেই অ্যামাউন্টের উপর কি হয়, ওই অ্যাড সোর্সে যে ট্যাক্স কাটতে হয় সেইটা উপর কি করতে হবে, বেস ভ্যালুর উপর ট্যাক্স কাটতে হয়, তাই না? একই বেস ভ্যালুর উপর এসডি ভ্যাট যোগ হবে, আর ট্যাক্সটা কি হবে, মাইনাস করে আপনি তাকে পেমেন্ট করবেন। তাহলে মনে করেন যদি কেউ ইনভয়েস করে আপনাকে 1,00,000 টাকা প্লাস ভ্যাট 15,000 টাকা, 1,15,000, আপনি সেখান থেকে 15,000 টাকা ভ্যাট কাটলেন, থাকলো কত, 1,00,000। 1 1,00,000 লাখ টাকার উপর 10% অ্যাড সোর্সে ট্যাক্স কাটলেন, তাহলে আর থাকলো কত, 90,000। 90,000। তাহলে আপনি তাকে পেমেন্ট করবেন কত, 90,000। 90,000। তাকে না পেমেন্ট স্যার, করবেন 90,000। 1,05,000। 1 লাখ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1,15,000 থেকে তো 15,000 টাকা ভ্যাট বাদ দিয়ে 1,15,000 দিচ্ছেন, তাহলে আর থাকলো কত? 1,00,000। 1,00,000 টাকার উপর 10% ট্যাক্স কাটলে কত হয়? 90,000। 90,000। থাকে। সাপ্লায়ারকে 90,000 টাকা চেক দিবেন, 10,000 টাকা সাপ্লায়ারের নামে একটা ট্যাক্সের ট্রেজারি করে দিবেন, রাইট? আর 15,000 টাকা আপনি ভ্যাটের ট্রেজারি করবেন। কথা কি বুঝতে পারছি স্যার? তো সব মিলে 1,15,000 হয়ে যাবে, তাই তো? yes, জি স্যার। এখানে বলছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার প্রয়োজন হয়। কি কি করার প্রয়োজন হয়? শেয়ার মার্কেট আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী জানি যে যদি আর্মস লেন্থ ট্রানজেকশন হয়, তার মানে কি রিয়েল বায়ার সেলার রিলেশনশিপ থাকে, এখানে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের বায়াসনেস না থাকে, তাহলে যে প্রাইসে বিক্রি হয় সেটাকে আমরা ফেয়ার মার্কেট ভ্যালু বলতে পারি, রাইট? জি স্যার। কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার একটা সাবসিডিয়ারি কোম্পানি বা অ্যাসোসিয়েট প্রতিষ্ঠানকে সাপ্লাই দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কি ফেয়ার মার্কেট প্রাইসে সাপ্লাই হওয়ার চান্স থাকে না ব্যতিক্রম হওয়ার চান্স থাকে? ব্যতিক্রম হওয়ার চান্স থাকে, কম দেখানো সম্ভব। তো সেইটার জন্য একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনের ক্ষেত্রে বলছে যে যদি কি হয় আপনার 7.5%-এর বেশি কি হয় ভ্যালু, আপনি যে দেখান রিয়েল কম রিয়েল দেখায় তাহলে হ্যাঁ, এটা বলছে যে যদি রিয়েল বায়ার সেলার রিলেশনশিপের আন্ডারে যেসব সেলস করেছেন সেগুলার অ্যাভারেজ প্রাইসের থেকে যদি 7.5%-এর বেশি কম বা বেশি হয়, ভেরিয়েশনটা কত পার্সেন্টের বেশি হয়, 7.5 7%. তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে যে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই, যদি 7.5%-এর মধ্যে থাকে তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করার প্রয়োজন নেই। প্রয়োজন নাই। আর ফেয়ার মার্কেট, তাহলে সেক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু কে যাচাই করবে? এটা হলো ভ্যাট অফিস করবে। কে করবে? ভ্যাট ভ্যাট অফিস। অফিস। তাহলে আপনার জানতে হবে যে কত পার্সেন্টের বেশি ইনক্রিজ ডিক্রিজ হইলে ভ্যালুয়েশনের প্রয়োজন হয়, রাইট? তারপর ভ্যালুয়েশন করার মেথড কয়টা সেটা আপনার জানা লাগবে। এই যে মেথড গুলার নামগুলা পরীক্ষা আসতে পারে, নিচের কোন কোনগুলা ভ্যালুয়েশনের মেথড, বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। এগুলো পরীক্ষা আসবে। এরপরে হচ্ছে যে এইটার জন্য একটা কমিটি করে দেওয়া হয়, এই যখন ফেয়ার মার্কেট ভ্যালু যাচাই করে ভ্যাট অফিস থেকে একটা কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির হেড থাকবে, ইনচার্জ হেড থাকবে এডিশনাল কমিশনার অথবা জয়েন্ট কমিটি। জয়েন্ট কমিশনার। তাহলে কমিশনার কি করবে? একজন এডিশনাল কমিশনার অথবা জয়েন্ট কমিশনারকে হেড করে সাথে আরো দু একজনকে টিম করে একটা কমিটি করে দিবে যারা ওই ভ্যালুয়েশনটা করবে। এবং ভ্যালুয়েশন করার ক্ষেত্রে দেখেন একটা জায়গায় স্টার মার্ক দেওয়া আছে না স্যার? জি স্যার। এখানে যে 5টা মেথড আছে বলছে যে এই মেথড গুলোর ক্ষেত্রে ভ্যালুয়েশন ক্যালকুলেশন করার ক্ষেত্রে সিরিয়ালি আসতে হবে। প্রথমে 1 কমপ্লাই করতে হবে, 1 না হলে 2-তে যাইতে হবে, 2 কমপ্লাই না করলে 3, 3-এ না হলে 4, 4-এ না হলে কোথায়? 5। 5-এ। তাহলে এইভাবে সিকোয়েন্সিয়ালি কি করতে হবে? ভ্যালুয়েশন করতে যেতে হবে। হবে। এই যে দেখেন, এই যে এখানে সিকোয়েন্স বলা আছে, তাই না? সিকোয়েন্সিয়ালি করতে হবে। তবে বলছে যে যদি সরাসরি কোনটাতে করা হয়, 5 নাম্বারটা কোনটাতে করা হয়, 5 5 number. নাম্বার। 5 নাম্বারটা তো আপনি যদি 5 নাম্বার মেথড ফলো করেন সেক্ষেত্রে সিকোয়েন্স ফলো করার দরকার নাই, কারণ 5 নাম্বার মেথডটাকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল মেথড হিসেবে কি করা হয়, হয়। বিবেচনা করা হয়। কনসিডার করা হয়। তাহলে কোন মেথডের ক্ষেত্রে সিকোয়েন্স ফলো করার দরকার নাই? 5 First নাম্বার। number. অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড মানে এভারেজ, মানে আপনার গত 3 মাসের মনে করেন আপনি যেই প্রাইস গুলোতে সেলস করছেন বা ডাটা পাইছেন, সেই ডাটাগুলার বিভিন্ন সাপ্লায়ারের ডাটা পাইছেন। মনে করেন আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করেন এই সেম ধরনের প্রোডাক্ট অন্য সাপ্লায়ার বিক্রি করে না স্যার? জি স্যার। Yes, sir. তো মার্কেট থেকে সেরকম কয়েকজনের ডাটা নিয়ে সেটার এভারেজ করলে সেই ডাটাটা অনেক বেশি কি একুরেট হবে, এই জন্য গ্রহণযোগ্য হবে। তাহলে 5 নাম্বার মেথডটা হচ্ছে কোনো সিকোয়েন্স ফলো না করে কোনো অ্যাপ্রুভাল ছাড়াই কি করা যায়, 5 নাম্বার মেথডটা ফলো করা যায়। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে কত পার্সেন্টের বেশি প্রাইস ভেরি করলে 7.5 7.5। এই যে দেখেন যা বলছি এটা এখানে ছক আকার এখানে দিয়েছে, ঠিক আছে? এখানে একটা ইন্ডেক্স আকারে দিয়েছে।
তাহলে যদি অ্যাসোসিয়েটের কাছে সাপ্লাই করেন তবে ইয়ে করতে, সেগুলোর ক্ষেত্রে বলছে যে 7.5%-এর বেশি যদি কি হয়, ভ্যালু কম বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু জাজমেন্ট করার ইস্যু আসবে। সেই ক্ষেত্রে 5টা মেথড আছে, 5টা মেথড ফলো করতে সিকুয়েন্সিয়ালি। তবে যদি 5 নম্বর মেথডটা ফলো করে সেক্ষেত্রে সিকোয়েন্স ফলো করার প্রয়োজন নাই। নাই। হয় না। আর যদি 5 নম্বর ছাড়া অন্য কোনোটার ক্ষেত্রে এরকম সিকোয়েন্স ফলো না করে, তাহলে সেক্ষেত্রে পারমিশন নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? আর উপরের 4টা করলেও তো 5 নাম্বারটা করতে হবে। এখন মনে করেন আপনি 3 নম্বরে যদি রেজাল্ট আসে, আপনি 1 2 3 ফলো করছেন, 2 তে রেজাল্ট আসে না, 3 এ রেজাল্ট আসছে, তাহলে আপনি 3 দিয়ে রেজাল্ট ক্লোজ করে দিতে পারেন, 5 নম্বর পর্যন্ত যাইতে হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন যে আমি 5 নাম্বার এখানে 1 2 দিন ফলো করবেন না, সরাসরি 3 করবেন, এটা পারবেন না। সরাসরি 3 করতে পারবেন না, পারবো না। সরাসরি 4 করতে পারবেন না। আগে 1 2 3 সরাসরি ফলো 5 করে করা এসে, যাবে। হ্যাঁ, কিন্তু 5 এর সিকোয়েন্স ক্ষেত্রে যাবো। সরাসরি করতে পারেন। ওই অন্যগুলো না করলেও সরাসরি 5 দিয়ে শুরু করতে পারবেন, এবং 5 দিয়ে শেষ করতে পারবেন। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। এইখানে একটা জিনিস এবার একটু চেঞ্জ আসছে, এটা হলো আমরা ডাক্তাররা দেখবেন যে ডাক্তারের কাছে গেছেন কখনো স্যার? কেউ জি স্যার। জি স্যার। ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন যে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাইরে ঘুরঘুর করে হুম। করে না? জি স্যার। জি স্যার। এবং ব্যাগের মধ্যে অনেক ওষুধ নিয়ে ঘুরে। কেন ঘুরে? ডাক্তারকে স্যাম্পল ফ্রি দিয়ে। স্যাম্পল দিবে, তাই না? জি স্যার। হুম। এই ফ্রি স্যাম্পল বলছে যে ফ্রি স্যাম্পল বছরে সর্বোচ্চ কত টাকার ফ্রি স্যাম্পল দেওয়া যাবে? 50,000। 50,000 টাকা। তাহলে একটা ফিসকাল ইয়ারে একটা প্রতিষ্ঠান 50,000 টাকা বেশি মূল্যের ফ্রি স্যাম্পল দিতে পারবে না। এটা পার পারসন। পার্সন কেন আসছে? প্রতিষ্ঠান। এই যে ভ্যাট আইনে রেস্ট পার্সন বলতে কি বোঝায়? কোম্পানি, ফার্ম, আপনি সবগুলোকেই বোঝায়। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে যার ভ্যাট রেজিস্ট্রেশন আছে সে রেজিস্ট্রেড পার্সন হিসেবে কত টাকার বেশি ফ্রি স্যাম্পল দিতে পারবে না? 50,000। 50,000 টাকার বেশি। 50,000। দিতে পারবে না। এর বেশি যদি দিতে হয় তাহলে তাকে ওইটার উপর ভ্যাট দিয়ে ফ্রি স্যাম্পল হিসেবে দিতে হবে। কথা বুঝতে পারছি? মনে জি করেন স্যার। আপনি 10 লাখ টাকার ফ্রি স্যাম্পল দিচ্ছেন, তাহলে 50,000 টাকা পর্যন্ত ফ্রি স্যাম্পলের ভ্যাট দেওয়া লাগবে না, বাকি 9,50,000 টাকার উপর ভ্যাট দিয়ে আপনি ফ্রি স্যাম্পল দিতে পারবেন। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে ওষুধ কোম্পানিগুলো যে কোটি কোটি টাকার ফ্রি স্যাম্পল দেয়, তারা কি করে? ওইটার উপর ভ্যাট দিয়ে ফ্রি স্যাম্পল দেয়। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এইটা গত বছর পর্যন্ত ছিল 20,000, এবছর এটাকে কত করছে? 50,000। 50,000 করছে। এটা কি দেখা যাচ্ছে? ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট। এটার মানে হচ্ছে আপনি যে ফিনিশ গুডটা তৈরি করছেন, এই ফিনিশ গুডটা যে ভ্যালু, সেই ভ্যালুটার জন্য আপনার এখানে কিছু ইনপুট ব্যবহার করতে হয় না স্যার? র মেটেরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে তো ফিনিশ গুডটা তৈরি হয় নাকি? জি স্যার। জি স্যার। তো এইটা হচ্ছে সেই ফর্ম, যে ফর্মের মধ্যে আপনার আউটপুটের সাথে র মেটেরিয়ালস থেকে শুরু করে এটার সাথে যত ভ্যালু এডিশন, এটা দুইটা পার্ট। আমি যদি একটু এখানে হাইলাইট করি, এইটুক দেখা যাচ্ছে স্যার? এইটুক জি স্যার। এইটুক হচ্ছে গিয়ে উপকরণের পার্ট, ইনপুটের পার্ট। এইটুক কি? ইনপুটের পার্ট। আমরা প্রথম ক্লাসে ইনপুটের ডেফিনিশন শিখছিলাম, মনে আছে স্যার? জি স্যার। ওইখানে বলছিলাম যে কিছু কিছু জিনিস ইনপুট হিসেবে আপনি হয়তো ব্যবহার করছেন, কিন্তু ভ্যাট অফিস তাকে সেটাকে কি ইনপুট হিসেবে কনসিডার করছে না। করছে না। তাহলে যেগুলোকে তারা ইনপুট হিসেবে কনসিডার করে, সেগুলো আমি যতটুকু হাইলাইট করলাম এই এরিয়াতে দেখাইতে হবে। কোথায় দেখাইতে হবে? 1 থেকে 9 এর ভিতরে। 1 থেকে 9। আর এর বাইরে যত ধরনের খরচ আছে একটা প্রোডাক্ট তৈরি করার পর্যন্ত, মনে করেন এটার হেড অফিসের খরচ, রেন্ট, তারপর এমপ্লয়ীদের বেতন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বেতন, মার্কেটিং এর বেতন, সেলস এর উপর কমিশন, তার প্রফিট, যত যা কিছু আছে, ডেলিভারি খরচ, সবগুলো হচ্ছে এই মূল্য সংযোজনের মধ্যে আসবে। কোথায় আসবে? মূল্য সংযোজন। তাহলে এইটুকের মধ্যে, এই যে 10 আর 11 এর মধ্যে হচ্ছে যেগুলা ইনপুট হিসেবে কনসিডার হবে না, সেগুলোকে কোথায় দিব? মূল্য সংযোজন। আচ্ছা, আমরা একটা যদি সহজ একটা এক্সাম্পল দেই, মনে করেন আমরা সবাই কলম ব্যবহার করি তো নাকি? জি স্যার। জি স্যার।
একটা সিম্পল কলম মনে করেন মার্কেট থেকে কত 10 টাকা কিনি নাকি? জি স্যার, জি স্যার 5 টাকা। মনে করেন একটা সিম্পল ম্যাটাডোর কলম, ম্যাটাডোর কলমের মধ্যে কি থাকে? কলমের বডিটা কালি থাকে, কলমের ক্যাপ থাকে, কলমের কালি থাকে, তাহলে কলমের মাথায় একটা নিব থাকে, রাইট? জি স্যার, তাহলে একটা নিব থাকে, কলমের বডিটা থাকে, কলমের ক্যাপ থাকে, আর হচ্ছে কালি থাকে, তাই তো? জি স্যার, এটা মিলে একটা ফিনিশ গুড। এখন এটাকে যদি আপনি র মেটেরিয়াল চিন্তা করেন, এগুলো তৈরি করতে আসলে র মেটেরিয়ালস কি লাগে? এই যে কলমের বডিটা, প্লাস্টিক ক্যাপটা, পুরোটাই তো প্লাস্টিক, রাইট? এটা হচ্ছে পিপি দানা, তাই না? জি প্লাস্টিক স্যার, দানা জি ইম্পোর্ট করে স্যার সাদা, ওইটা, এটা তার র মেটেরিয়ালস ব্যবহার হয়। এই যে কালিটা, কালিটা একটা র মেটেরিয়ালস, তার যেই কলমের নিব সেটা একটা র মেটেরিয়ালস, রাইট? আর জি হচ্ছে স্যার, এই কলম তৈরি করার পর এটা যদি একটা প্যাকেটে বক্স করেন তাহলে এটা কি? প্যাকেজিং ম্যাটেরিয়ালস, প্যাকেজিং এটাও একটা তার উপকরণ, রাইট? জি স্যার, তাহলে এটা হলো প্যাকিং ম্যাটেরিয়াল। এরপর এটা তৈরি করার জন্য কি তার ওইখানে শ্রমিক লাগে নাই ফ্যাক্টরিতে? জি স্যার জি স্যার, তাহলে শ্রমিকের বেতনটা কি উপকরণ? ওয়াইজেস জি না স্যার, উপকরণ না। তাহলে সেটা কি আমরা বাম পাশে দিব না ওই ডান পাশে দিব? স্যার ডান পাশে দেব। ডান পাশে দিব। ওই ওই ফ্যাক্টরিতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করছে ওই মেশিনটা দিয়ে কলম তৈরি করার জন্য, তাহলে ইলেকট্রিসিটি তার একটা উপকরণ, রাইট? ইউটিলিটিস, হ্যাঁ? জি স্যার, এরকম সরাসরি সেগুলো বাম সাইডে যাবে। আর যেগুলো মনে করেন আপনার যেমন অফিসের ভাড়া, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, রাইট? সেগুলো জি কোথায় স্যার, যাবে? সেগুলা ডান ডান পাশে। পাশে চলে যাবে। ওইখানে স্যার প্রথম ক্লাসে এরকম 10টা উপকরণ পড়াইছিলেন স্যার, সেইটা আছে স্যার, জি জি জি। ইনপুট যেগুলো। এখন আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে তাহলে কোথায় কোথায় কি কি যাবে। এখন মনে জি করেন স্যার, প্লাস্টিক যেই বডিটা, এই বডি যদি এমন হচ্ছে প্লাস্টিক বডিটা দিয়ে কলমটা তৈরি করার জন্য 5 গ্রাম প্লাস্টিক লাগে, হ্যাঁ? এখন জি স্যার, সেখানে ওয়েস্টেজ থাকবে, তাহলে আপনি সেখানে হয়তো 5% ওয়েস্টেজ থাকে, তাহলে এখানে বলছে যে ওয়েস্টেজের পরিমাণ কত, কত পার্সেন্ট ক্রয় মূল্য কত, ঠিক আছে? এইটা হচ্ছে, এই যে আপনি দেখছেন, এইটা হচ্ছে একটা ফিনিশ গুডের কয়টা? একটা ফিনিশ গুড। ফিনিশ গুডস একটা এক পিস ফিনিশ গুডের তৈরি করতে যা যা লাগে তা হচ্ছে এখানে বাম পাশে হচ্ছে উপকরণ রিলেটেড, ডান পাশে হচ্ছে ভ্যালু এডিশন রিলেটেড, ঠিক আছে? তাহলে আপনি যদি পানির বোতল চিন্তা করেন যে 2 লিটারের পানি, হ্যাঁ, 2 লিটারের একটা পানির বোতল, তাহলে 2 লিটারের এক বোতল পানির হচ্ছে 4.3। আপনার একটা মনে করেন যদি টি শার্ট হয়, তো আপনি লাখ লাখ পিস টি শার্ট বানাইতে পারেন, কিন্তু এই 4.3 হবে এক পিসের, কয় পিসের? এক পিসের। এখন যদি আপনার মনে হয় যে এরকম এনার্জি বিস্কিট আছে না স্যার, এনার্জি জি স্যার, আছে, এটা তো আপনার 250 গ্রামেরও প্যাকেট আছে, 100 গ্রামেরও আছে, 50 গ্রামেরও আছে, আছে না? জি স্যার, এই যে 50 গ্রামের জন্য একটা 4.3, 100 গ্রামের জন্য একটা 4.3, 200 গ্রামের জন্য একটা 4.3, কারণ এই ফিনিশ গুড অনুযায়ী এক একটা আলাদা আলাদা প্রোডাক্ট, তাই না স্যার? জি স্যার, তাহলে প্রত্যেকটা ফিনিশ গুডের স্পেসিফিকেশন অনুযায়ী এক পিসের জন্য একটা 4.3, ক্লিয়ার? তাহলে জি দেখেন স্যার, আপনার এই খরচগুলোকে কিসে কনভার্ট করতে হচ্ছে? এক পিস ফিনিশ গুড তৈরি করতে এই খরচগুলোকে আপনার কনভার্ট করে করে এখানে আনতে হচ্ছে। তাহলে এটা কি প্রসেসটা জটিল না সহজ স্যার? জটিল মোটামুটি কঠিন। কঠিন আছে। এখানের ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে এই জায়গাটা, এই যে দেখা যাচ্ছে স্যার, জি স্যার, এই জায়গাটা মনে রাখতে হবে যে মোট উপকরণ বা কাঁচামালের মূল্য, মোট উপকরণ বা কাঁচামালের মূল্য 7.5%-এর বেশি যদি পরিবর্তন হয়, বেশি পরিবর্তন মানে কি বেড়ে যেতে পারে বা কমে কমে যেতে যেতে পারে। পারে। তাহলে 7.5%-এর মধ্যে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, যে ভেরিয়েশনটা সেটা যদি 7.5%-এর মধ্যে কমা বাড়ার মধ্যে থাকে তাহলে আর নতুন করে 4.3 দিতে হবে না। প্রত্যেকটা ফিনিশ গুডের জীবনে একবার কি লাগবে? 4.3 মিনিমাম 4.3 লাগবে। দেওয়া লাগবে 3 বিক্রি দেওয়া করার আগে। লাগবে। দিলেন, দেওয়ার পরে যদি এমন হয় যে 7.5%-এর বেশি পরিবর্তন একেবারে আজীবন আর হয় নাই, তাহলে কবরস্থানে যাওয়া পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত আপনাকে আর দ্বিতীয়বার কি দিতে হবে না? 4.3 দিতে হবে না। 3 দিতে হবে না। কিন্তু যদি এমন হয় যে যেদিন দিচ্ছেন তার এক সপ্তাহ পরেই এটা 7.5% ক্রস করে 8%, 9% চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি
যতবার চেঞ্জ 4.3 হবে আবার ততবার 4.3 দিতে 4.3, হবে, যতবার চেঞ্জ হবে ততবার দিতে হবে। 4.3। 4.3। কথা কি বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। yes. এই 4.3টা কখন সাবমিট করতে হবে? এখানে এটা ভুল আছে, ওই করছে কি, যেটা 4.3 ফর্ম ছিল সেটা তুলে দিছে, আসলে সেখানে পরে আইনে পরিবর্তন আসছে, এই জায়গাটা ঠিক নাই। এই যে আমি যেটা সিলেক্ট করছি এই জায়গাটা কি আছে? ভুল আছে। ভুল আছে। এখানে বলছে যে আপনি যেদিন সাপ্লাই দিবেন তার 15 দিন আগে আপনাকে কি করতে হবে? Online 4 দিতে হবে। কিন্তু এটা চেঞ্জ হয়ে আইনে আসছে যে প্রোডাকশন অথবা উৎপাদন অথবা সাপ্লাইয়ের পূর্বে, উৎপাদন অথবা সাপ্লাইয়ের পূর্বে। সাপ্লাইয়ের পূর্বে। তাহলে কি 15 দিনের কথাটা আর আছে? zero. না। নাই। এই জায়গাটা ওই ফর্মও চেঞ্জ করে নাই, বাংলাও আমাদের যারা ম্যানুয়াল কাজ করছে তারা এটা খেয়াল করে নাই। এনবিআর এর ফর্মের মধ্যেও দেখবেন যেটা এটাই রয়ে গেছে, কিন্তু আসলে আইনে চেঞ্জ হয়ে এটা কি হয়ে গেছে? উৎপাদন উৎপাদন অথবা সরবরাহের পূর্বে কি করতে হবে? দিতে 4.3। হবে। মূল্য তাহলে সহ যেদিন, ঘোষণা করতে হবে। হ্যাঁ রাইট, যেদিন আপনি বিক্রি করা শুরু করবেন, আপনি চিন্তা করছেন যে এই প্রোডাক্টটা আমরা এখন তৈরি করছি, শুরু করতেছি, এটা আমরা জানুয়ারির 1 তারিখ থেকে বিক্রি করব। তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে যে বিক্রি করবেন, তাহলে জানুয়ারি 1 তারিখের আগে আপনাকে কি করতে হবে? 4.3 দিতে হবে। করে নিতে হবে। কিন্তু আইনে আগে কি ছিল? 15 দিন। 15 দিন আগে করতে হবে। তাহলে এই জিনিসটা ঠিক স্যার না, এটা ভুল আছে। হুম। স্যার ওই যে রেটটা 7.5% ঠিক আছে তো, নাকি ওটা হ্যাঁ 10% হয়েছিল? না না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওইটা 10% কখনো হয় নাই। হ্যাঁ, ওইটা ঠিক আছে। 10% যেটা বলতেছেন সেটা হচ্ছে ট্রেডারের, ওই যারা যোগানদার, তারা কি প্রকিউরমেন্ট প্রোভাইডার, তাদের ভ্যাটের রেটটা আগে 7.5% ছিল, এটা হয়ে গেছে এখন কত পার্সেন্ট? 10%, 10%। তাই না? ওকে স্যার, ওকে স্যার। ওকে। এখন বলছে যে আপনি ভ্যাট কখন পেমেন্ট করা আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়, ভ্যাট পেমেন্ট করার টাইম কখন হয়, টাইম অফ পেমেন্ট। ভ্যাট ইম্পোজ অন ভ্যাটেবল সাপ্লাই shall become payable, এইটুকু একটু কখন পেয়েবল হয়? এই নিচের যে 4টা ঘটনা এর মধ্যে যেটা আগে ঘটবে, নিচের 4টা ঘটনার মধ্যে যে ঘটনা আগে করবে। আগে ঘটবে। ভ্যাটটা কখন পেয়েবল হবে? নিচের 4টা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে। কি কি ঘটনা? সাপ্লাইটা যখন হয়, আপনি কখন সাপ্লাই দিলেন, তাই না? মনে করেন আপনি ফেব্রুয়ারির 5 তারিখে সাপ্লাই দিলেন, কি করলেন? সাপ্লাই দিলাম Supply দিলাম কবে দিলেন? ডেটটা মনে রাখতে হবে, ফেব্রুয়ারির 5 তারিখ। 5 তারিখে। এটা হলো প্রথমটা কভার করলাম। ওকে। দ্বিতীয়টা বলছে যে ট্যাক্স ইনভয়েস ফর সাপ্লাই, এটা ট্যাক্স ইনভয়েসটা আমরা করেছি মনে করেন ফেব্রুয়ারি 7 তারিখ। কত তারিখ? 7 ফেব্রুয়ারি তারিখ। 7 তারিখ। ফেব্রুয়ারি 7 7 তারিখ। তারিখ। তাহলে আমি মালটা ডেলিভারি দিলাম 5 তারিখে, 5 তারিখ। 7 তারিখে ট্যাক্স ইনভয়েস করলাম, রাইট? জি স্যার। এরপরে বলছে যে আপনি এই ডেলিভারির এগেইনস্টে আংশিক অথবা সম্পূর্ণ টাকা যখন পান, এখন যদি এমন হয় যে আমি এটার টাকা পেয়েছি মার্চ মাসের 10 তারিখে, কবে পেয়েছি? মার্চ মাসের 10 তারিখ। 10 তারিখ। তাহলে দেখেন ফেব্রুয়ারির 5 তারিখে সাপ্লাই দিছি, ফেব্রুয়ারি 7 তারিখে ইনভয়েস করছি, মার্চের 10 তারিখে টাকা পাইছি। এই 3টা ঘটনার মধ্যে কোনটা আগে? সাপ্লাই দিয়েছে আগে। সাপ্লাইজমেন্ট। তাহলে ওই সাপ্লাই যখন দিয়েছেন সেটা যে ট্যাক্স পিরিয়ডে পড়ছে, ওই ট্যাক্স পিরিয়ড হচ্ছে আপনার ভ্যাট পেয়েবল হয়ে গেছে। এটা যদি ফেব্রুয়ারি মাসে পড়ছে তাহলে ফেব্রুয়ারি মাসে এটা ভ্যাট পেয়েবল হয়েছে, রাইট? জি স্যার। এখন এক্সাম্পলটাকে একটু ঘুরাই দেই। ঘুরাই হলো যেটা পেমেন্ট আমরা বলছিলাম মার্চ মাসে, এটাকে যদি বলি যে না, সে 100% টাকা অ্যাডভান্স নিয়েই সাপ্লাই দিছে, বললাম যে সে জানুয়ারির 10 তারিখে বা কি করছে, অ্যাডভান্সের টাকাটা পাইছে। অ্যাডভান্স টাকাটা পেয়েছে কবে? জানুয়ারি 10 তারিখ। জানুয়ারি 10 তারিখ। সাপ্লাই দিছে ফেব্রুয়ারি 5 তারিখ, ইনভয়েস করছে ফেব্রুয়ারির 7 তারিখ। তাহলে এই 3 ঘটনার মধ্যে কোনটা আগে? জানুয়ারি 10 তারিখ আগে। জানুয়ারি 10 তারিখ কনসিডারেশন রিসিপ্ট। টাকা পাওয়াটা হচ্ছে আগে ঘটছে, রাইট? তাহলে এই টাকা পাওয়াটা কোন ট্যাক্স পিরিয়ডে পড়ছে? জানুয়ারি। জানুয়ারিতে। আর সাপ্লাই দিছে কোন ট্যাক্স পিরিয়ডে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে। তাহলে আমার
ভ্যাটটা কোন ট্যাক্স পিরিয়ডে পেয়েবল হবে? জানুয়ারি ট্যাক্স জানুয়ারিতে পিরিয়ডে। স্যার। জানুয়ারি যেইটা আগে করছে সেইটাতে, তাহলে আগে করছে জানুয়ারিতে, তাহলে জানুয়ারি মাসের আমার ট্যাক্সটা পেয়েবল হবে। পেমেন্ট করবো কখন? ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরে, রাইট? তাহলে জানুয়ারি 31 তারিখে শেষ হবে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে রিটার্ন সাবমিট করার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে টাকাটা পেমেন্ট করব। কথা কি বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার। তাহলে 3টা ঘটনা বললাম, আরেকটা ঘটনা বাকি রয়ে গেছে, রাইট? জি স্যার। জি স্যার। এই ঘটনার সাথে আসলে উপরেগুলোর সম্পর্কটা একটু কম, এই জন্য এটা আলাদা বলছি। সেটা হচ্ছে, মনে করেন আপনার একটা কসমেটিক ফ্যাক্টরি আছে, আপনার একটা কি কসমেটিক কসমেটিক্স ফ্যাক্টরিজ। সেইখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স তৈরি হয়। আপনি চিন্তা করলেন যে ঈদের সময় আসছে, আত্মীয় স্বজনের জন্য কিছু কসমেটিক্স বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাই, নিতে পারেন না? জি জি স্যার। স্যার। নিতে পারেন। তো কসমেটিকটা কি টাকার বিনিময়ে সাপ্লাই হচ্ছে? জি না স্যার, পার্সোনাল ইউজের জন্য। কাস্টমার যখন আত্মীয় স্বজনকে দিচ্ছেন, তাকে কি আবার ট্যাক্স ইনভয়েস দিচ্ছেন? না স্যার। জি না স্যার। না স্যার। তাহলে এই ধরনের ঘটনাকে বলবো যে পার্সোনাল কনজাম্পশন, পার্সোনাল ইউজ। কি বলবো? পার্সোনাল Personal ইউজ। use. পার্সোনাল যদি আপনি কোনো গুডস আপনার পার্সোনাল ইউজের জন্য নিয়ে যান, তাহলে ওই সময়টাই, যে সময় পার্সোনাল ইউজের জন্য আপনি সাপ্লাইটা নিয়েছেন ফ্যাক্টরি থেকে, যখন বের করেছেন, ও যেই ট্যাক্স পিরিয়ডে আপনি পার্সোনাল ইউজের জন্য ফ্যাক্টরি থেকে মালটা বের করছেন, ওই ট্যাক্স পিরিয়ডে আপনার ভ্যাটটা কি হয়ে গেছে? কেটে নিছি। পেয়েবল হইছে। পেয়েবল হইছে। কি হইছে? পেয়েবল পেয়েবল হইছে। পেয়েবল হইছে। পেয়েবল হবে মাস শেষ হওয়ার পরবর্তীতে, ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী 1 তারিখ থেকে আপনার কি হবে? পেমেন্ট করার ডেট শুরু হবে রিটার্ন সাবমিট করার আগ পর্যন্ত, রাইট? জি স্যার। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে যদি জিজ্ঞেস করে তাহলে ভ্যাট কখন পেয়েবল হবে, যে 4টা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে তখন সেই ট্যাক্স পিরিয়ডে ভ্যাটটা পেয়েবল হবে, রাইট? স্যার এখানে 4টার ভিতরে 1 নাম্বার আর 4 নাম্বার তো মোটামুটি সেম। বাবা, 4 নাম্বারটা তো আপনার বাড়ি উপরেরগুলোর সাথে কোথায়? সম্পর্ক থাকার কোনো ইয়ে নাই। আপনার বাড়ি কোথায়? স্যার এত আমাকে পেঁচা চিন্তা বলছেন? করলে, হ্যাঁ, এত স্যার পেঁচা চাঁদপুর। চিন্তা করলে তো লাইফ ধ্বংস হয়ে যাবে। লাইফ একদম ধ্বংস হয়ে যাবে। আমি তো ওই 3টার সাথে জন্য এটা মিলাই ওটা বলি নাই, এটা আলাদাই রাখছি যে পার্সোনাল ব্যবহার করছেন। স্যার এটাই জিজ্ঞেস করছি। তারপরে আবার পেঁচাইতেছেন কেন? এরকম যারা করে তাদের পড়াশোনা করা খুব কঠিন। ল ল এমনিই কঠিন, পেঁচায় চিন্তা করলে ল আরো কঠিন হবে। পরীক্ষায় এই চিন্তা করতে করতে লাইফ শেষ। পার্সোনাল ইউজ যখন করবেন, যেই পিরিয়ডে আপনি সাপ্লাইটা নিছেন সেই পিরিয়ডে ট্যাক্সটা পেয়েবল হবে, কারণ এর সাথে তো আপনি টাকা দিচ্ছেন না। অন্যগুলোর সাথে কোনো সম্পর্ক আছে স্যার? জি না স্যার। না স্যার। ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর পরও যদি আজগুবি আজগুবি কথাবার্তা বলে। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে এটা একটা এক্সাম্পল দিছিলাম, মনে আছে কিনা? প্রগ্রেসিভ অর পিরিয়ডিক সাপ্লাই। জি স্যার। বলেন তো, প্রগ্রেসিভ আর পিরিয়ডিক সাপ্লাই দুইটা এক্সাম্পল দেন তো। পড়াই নাই? স্যার প্রোগ্রেসিভ সাপ্লাই, স্যার মনে হয় ভেঙে ভেঙে সাপ্লাই দেওয়াটা এরকম একটা এক্সাম্পল দিয়েছিলেন স্যার। আপনি খান আর ঘুমান, এটাই ভালো আপনার জন্য, আর কোনো কাজ দরকার নাই। আমরা বলছিলাম আপনার বাসায় কারেন্ট, গ্যাস, পানি, বিদ্যুৎ আছে কিনা, আপনারা বলছেন যে আছে, আর এখন সব ভুলে খাই ফেলছেন। তাহলে আছে যে কথা কি সত্য না মিথ্যা? এইভাবে পড়াশোনা করলে তো লাইফ অনেক দূর চলে যাবে, কাছে থাকবে না, তাই না? আচ্ছা, নর্মালি আমরা ভ্যাটটা কখন দিতে হয়? ট্যাক্স পিরিয়ড পার হওয়ার পরে, রিটার্ন সাবমিশন করার আগে, রাইট? কিন্তু এই যে পিরিয়ডিক এবং প্রগ্রেসিভ সাপ্লাইয়ের ক্ষেত্রে বলেছে যে কি, এখানে দেখেন এগুলোর ক্ষেত্রে ওয়াটার, গ্যাস, ফুয়েল এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে কত দিনের মধ্যে? ইনভয়েস করার 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে। তাহলে হওয়ার কথা ছিল ইনভয়েস যদি জানুয়ারিতে করে, তাহলে জানুয়ারি পার হওয়ার পরে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পেমেন্টটা করতে হবে, রাইট? কিন্তু জি স্যার। ইলেকট্রিসিটি, গ্যাস, ফুয়েল
ওয়াটার এগুলোর ক্ষেত্রে বলছে যে 90 ডেজ, ইনভয়েস রেট থেকে 90 ডেজ, তাহলে এখানে একটু সময় বেশি, রাইট? জি কারণ স্যার। এগুলোর ক্ষেত্রে এগুলা যেহেতু জনসাধারণের জন্য সাপোর্ট হিসেবে কাজ করে, এগুলার টাকা আবার কি হয়, দেখা যায় যে মানুষ পানির বিল, গ্যাস বিল দিতে দেরি করে, তাই না? পরিশোধ জি করতে স্যার। বকেয়া রাখে। তো এরকম যদি বকেয়া থাকে, আবার গভর্নমেন্টকে তারা বকেয়া থাকা অবস্থায় ভ্যাট দিয়ে দিতে হয়, তাহলে ওই ধরনের প্রতিষ্ঠানগুলো ব্যবসা বন্ধ করে বাড়ি চলে যেতে হবে, তাই না? তো সেই জন্য এগুলার ক্ষেত্রে গভর্নমেন্ট একটু রিল্যাক্স রাখছে। তাদের ক্ষেত্রে হচ্ছে ইনভয়েস ডেট থেকে কতদিনের মধ্যে? 90 days। 90 90 দিনের দিনের মধ্যে। এখন মনে করেন আপনি অডিটর মানুষ, ভ্যাটের নতুন আইন শিখছেন, যাইয়া ইলেকট্রিসিটি কোম্পানি অডিট করতেছেন, যাইয়া বললেন যে ভাই আপনি এই মাসের সেলসের উপরে ভ্যাটটা 2 মাস পরে কেন দিছেন, আপনার তো এটা নন কমপ্লায়েন্স হয়েছে, আপনি তো রিপোর্ট করে দিচ্ছেন, তাহলে আপনি সঠিক করছেন না ভুল করছেন? ভুল করতে স্যার। ভুল করছেন। আপনি লিখে দিচ্ছেন যে আপনার এটা জানুয়ারি মাসের সেলসের ভ্যাটটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, আপনি এটা না করে এপ্রিল মাসের 10 তারিখে পেমেন্ট করছেন, আপনার এটা নন কমপ্লায়েন্স হয়েছে। অডিটর সঠিক না ভুল? ভুল স্যার। ভুল। তাহলে অডিটরকে ভালোভাবে পড়াশোনা করে জেনে অডিট করতে হবে, তাই না? ইয়েস স্যার। আর যদি অডিট করতে গেলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার নলেজের মধ্যে ঘাটতি আছে, ও আপনার নাকের রশি লাগায় ঘুরাইতে থাকবে, আপনারে আসল ডকুমেন্ট দিবেন, এইদিক সেদিক ডানে বামে ঘুরাবে, আপনি টাইম শুধু পার হবে, আপনি কিছু খুঁজে পাবেন না। আর যদি দেখে যে না, আপনি নলেজেবল, ভালো জানেন, সে আপনার কাছ থেকে শিখবে, আপনাকে সাপোর্ট দিবে। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে আজকে কত নাম্বার পেজ পর্যন্ত আসছি? 33। 33। তাহলে আমাদের 6টা ক্লাসে, আজকে 6 নাম্বার ক্লাস না, 6টা ক্লাসে 5 6 30, এখন কত নাম্বার? 3 পেজ বেশি আছি নাকি? ইয়েস স্যার। বোনাস আছে, অসুবিধা নাই, আমরা আগে যাই। তাহলে কোনো কিছু যদি আমরা সাপ্লাই করি সেটার উপর কি হয়? ভ্যাট হয়, তাই না? এখন বলছে যে যদি কোনো গোয়িং কনসার্ন এস্টাবলিশমেন্ট বিক্রি করা হয়, গোয়িং কনসার্ন এস্টাবলিশমেন্ট বিক্রি বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? স্যার কোন রানিং প্রতিষ্ঠান নাকি স্যার, বিজনেস এটা হচ্ছে প্রতিষ্ঠান এরকম? রানিং একটা বিজনেস। আপনার রানিং একটা বিজনেস আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনি আপনার এই ফ্যাক্টরিটা কি করছেন? বিক্রি করে দিবেন, সেল ঠিক করে আছে? দিচ্ছি। সেল করে দিচ্ছেন। সেল করে দিলে তো এটা হলো এস্টাবলিশমেন্ট বা ফ্যাক্টরি বললেন, কিন্তু এটা তো গোয়িং কনসার্ন বলতেছে না। গোয়িং কনসার্ন তখন বলবো আপনি যে ফ্যাক্টরিটা বিক্রি করছেন, এই ফ্যাক্টরিটা বিক্রি করার পরে যিনি কিনতেছেন উনি ব্যবসাটা চলমান রাখবেন, তাহলে সেটাকে গোয়িং কনসার্ন বলবে, রাইট? জি। ইয়েস স্যার। তাহলে যদি এমন হয় আপনি তার কাছে যে ফ্যাক্টরিটা বিক্রি করছেন, এই উদ্দেশ্যে সেই ফ্যাক্টরিটা কিনছে যে সেই ব্যবসাটা কন্টিনিউ করবে, তাহলে সেটাকে বলবো গোয়িং কনসার্ন এস্টাবলিশমেন্ট সেলস। কথা কি বুঝতে পেরেছি? জি তাহলে স্যার। একটা তাহলে দেখেন এখানের মধ্যে বলা আছে সেল অফ অ্যান এস্টাবলিশমেন্ট, একটা এস্টাবলিশমেন্ট সেল হচ্ছে কি হিসাবে? অ্যাজ এ গোয়িং কনসার্ন, গোয়িং কনসার্ন হিসেবে সেল হচ্ছে, মানে ভবিষ্যৎ, রাইট? এস্টাবলিশমেন্ট সেল হচ্ছে কি হিসাবে? গোয়িং কনসার্ন হিসেবে। মানে সে কেনার পর যদি ব্যবসা চলমান না রাখে, বন্ধ রাখার উদ্দেশ্যে নেয়, সে শুধু কিনছে কেন? আপনার ওই জায়গাটার ভ্যালু বেশি, জায়গাটা সঠিক জায়গা পড়ছে, সেখানে বিল্ডিং করবে, তাহলে কি এটা গোয়িং কনসার্নের জন্য নিছে স্যার? না স্যার। No, sir. নো। অন্য রিজন। তাহলে যদি গোয়িং কনসার্নের উদ্দেশ্যে সে এটা কিনে থাকে, তাহলে এই বিক্রির উপর ভ্যাট হবে না। এই বিক্রির উপর কি হবে না? ভ্যাট হবে না। এটা হবে না। আর যদি এটা গোয়িং কনসার্ন উদ্দেশ্যে না হয়, তাহলে সেটার উপর কি হবে? ভ্যাট হবে। ভ্যাট হবে। এখন আপনি বলবেন যে না আমি এটা গোয়িং কনসার্নের জন্য, এমনি বললে হবে না। বায়ার সেলার দুইজন মিলে কমিশনারের বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনারা এটা গোয়িং কনসার্নের উদ্দেশ্যে বিক্রি করছেন। বিক্রি করার আগে তাকে কি করতে হবে? 15 দিন আগে, কমপক্ষে 15 দিন আগে তার কাছে অ্যাপ্লাই করতে হবে জয়েন্টলি। করলে সে তখন অ্যাপ্রুভাল দিলে সেটা গোয়িং কনসার্ন হিসেবে, সেলস হিসেবে কনসিডার হবে, দেন সেটার উপর ভ্যাট হবে না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আপনি বায়ার সেলার নিজে নিজে ঠিক করছেন যে এটা গোয়িং কনসার্ন, এটার উপর ভ্যাট হবে না, এমনি হবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বায়ার এবং সেলার দুইজন মিলে কি করতে হবে? জয়েন্টলি টু করতে হবে। অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? কার কাছে অ্যাপ্লাই করতে হবে? কমিশনারের কাছে। স্যার কার কাছে? কমিশনারের বরাবর। কে করবে? কমিশনারের বরাবর। বায়ার এবং সেলার দুইজন মিলে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করবে 4.2 এর মাধ্যমে। কিসের মাধ্যমে করবে? 4.2 এর মাধ্যমে।
এবং কমপক্ষে 15 ডেজ আগে অ্যাপ্লাই করতে মিনিমাম হবে। 15 days. বিক্রি করার 15 ডেজ আগে অ্যাপ্লাই করতে হবে। করলে কমিশনার 7 দিনের মধ্যে যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল দিবে। ওকে, এখন কমিশনারকে আবার কি করতে হবে? Verification. ভেরিফিকেশন এই যে করতে হবে। আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশনের সাথে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। কি দিতে হবে? Bank guarantee. ব্যাংক গ্যারান্টি। ব্যাংক গ্যারান্টি, যে আপনারা যদি কোনো ভ্যাটের কোনো বকেয়া থাকে অথবা যদি আপনি গোয়িং কনসার্ন না হয়ে বিজনেস কন্টিনিউ না করেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি থাকলে আপনি নন কমপ্লায়েন্স করলে আপনার কাছ থেকে ভ্যাটটা যাতে আদায় করতে পারে সেই জন্য একটা ব্যাংক গ্যারান্টি নিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কন্ডিশন আছে, তাই না? Yes, sir. Sir. তাহলে এই কন্ডিশন ফলো করলে মনে করেন আপনি একটা 10 কোটি টাকার একটা বা 50 কোটি টাকার একটা এস্টাবলিশমেন্ট সেল করতেছেন। যদি এটার উপর 15% ভ্যাট হয়, কত টাকা ভ্যাট চলে আসে? 7.5 কোটি টাকা চলে আসে না স্যার? Hmm. কিন্তু যদি আপনি কমপ্লায়েন্স করেন, অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার ভ্যাটটা দেওয়া লাগলো না, তাহলে আপনার বিজনেস থেকে কত টাকা সেভ হয়ে গেল? 7.5 কোটি। Yes, আর আপনি যদি এই আইন না জানেন তাহলে কি আপনি লস। that শুরুতেই ভুল। তাহলে loss 7.5 হয়ে কোটি যাবে, টাকা sir. নাই। আইন না জানলে 7.5 কোটি টাকা নাই, আর আইন মেনে যদি অ্যাপ্লাই করেন তাহলে 7.5 কোটি টাকা আছে। তাহলে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট আপনি যদি আইন জেনে কোম্পানিকে 7.5 কোটি টাকার আইনের মধ্যে থেকে বেনিফিট দিতে পারেন, আপনার স্যালারি বাড়বে না কমবে? প্রমোশন হবে না বাইরে তো দিবে? Promotion হবে, sir, অবশ্যই। হবে। আর যদি আপনি এটা না জেনে কোম্পানির 7.5 কোটি টাকা ভ্যাট দিয়ে ফেলান, তাহলে আপনার অবস্থা কি হবে? Fire. ফায়ার করে দিবে, একদম আগুন লাগাই দিবে, তাই না? Yes, sir. আগুন লাগাই দিবে। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যারা মোবাইলে রিচার্জ করেন বা ফ্লেক্সি করেন? বিকাশে। মোবাইল 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 রিচার্জ Sir, জি নিজের স্যার, থেকে বিকাশ নিজে দিয়ে। করেন, sir, নিজের থেকে। বিকাশ করেন না যাই করেন, রিচার্জ করেন কিনা সেটা বলেন। জি স্যার। জি, স্যার। মনে করেন আমরা নর্মাল যেটা সহজ করি, দোকানে যাই বলি যে আমার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি করেন, বলি না? Yes, sir. জাস্ট মোবাইল রিচার্জ বললাম, সহজ, বিকাশ মিকাশ বাদ দিলাম। হ্যাঁ, যেখানেই করেন এটা রিচার্জই। এই যে রিচার্জ আপনি করলেন, হ্যাঁ, এই রিচার্জের ক্ষেত্রে আপনি মোবাইল দোকান থেকে যখন বলছেন 500 টাকার আপনাকে ফ্লেক্সি দিতে, আপনাকে কি 500 টাকা প্লাস ভ্যাট যোগ করে আপনার কাছ থেকে টাকা নেয় না 500 টাকাই নেয়? 500 টাকাই নাই, স্যার। 500 টাকা নেয়। 500 টাকাই নেয়। তাহলে তো সাপ্লাইয়ের উপর ভ্যাট হওয়ার কথা, তাহলে 500 টাকার উপর ভ্যাট 15% সহ আপনার কাছ থেকে 575 নেওয়ার কথা নাকি? জি স্যার। কিন্তু সে তারা তো আপনি 500 টাকায় দিচ্ছেন, সে 500 টাকারই আপনার ফ্লেক্স দিচ্ছে নাকি? Yes, sir. এই ক্ষেত্রে হচ্ছে বলছে যে টেলিকমিউনিকেশনের যে প্রোডাক্ট, টেলিকমিউনিকেশনের যে প্রিপেড প্রোডাক্ট, প্রিপেড টেলিকমিউনিকেশন প্রোডাক্ট অর সার্ভিস, সেগুলোর ক্ষেত্রে এই প্রোডাক্টের যে ভ্যালু, এটার মধ্যে সবকিছু ইনক্লুডেড। ওই যে দোকানদারের কাছ থেকে আপনি কিনছেন, এটার মধ্যে দোকানদারের কমিশন আছে না? অবশ্যই, স্যার, অবশ্যই। দোকানদার বিক্রি করলে কমিশন পাবে না? জি, স্যার, পাবে তো, স্যার। পাবে। তো কমিশনের উপর আবার ভ্যাট হবে না? হ্যাঁ। তাহলে এই দোকানদারের কমিশন এবং ভ্যাট যা যা আছে, আপনার ভ্যাট সবগুলো 500 টাকার ভিতরেই আছে। কথা কি বুঝতে পারছি? Yes, sir. তাহলে টেলিকমিউনিকেশন ইন্টারমিডিয়েট বাইজ এন্ড সেলস এ প্রিপেড টেলিকমিউনিকেশন প্রোডাক্ট shall not be treated as taxable supply। তার মানে কেউ যদি এই টেলিকমিউনিকেশন কোম্পানির ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে এই প্রোডাক্টগুলো বিক্রি করে, তাহলে সেটার ক্ষেত্রে কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? কারণ টেলিকমিউনিকেশন কোম্পানি ওইটা হিসাব করে 500 টাকার ভিতরে সবকিছু গভর্নমেন্টকে দিয়ে দিছে। কথা কি বুঝতে পারছি? Yes, sir. ওকে, তাহলে জি স্যার। এই যে টেলিকমিউনিকেশন যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ভিতরে ডিসকাউন্ট বলেন, ভ্যাট বলেন, যা যা আছে সব ওইটার মধ্যে ইনক্লুডেড। প্রিপেডের যে 500 টাকা, এটার মধ্যে সব ইনক্লুডেড। এখন মনে করেন আপনি একটা কোম্পানিতে মার্কেটিং এ জব করেন। কিসে জব করেন? মার্কেটিং। সেলস মার্কেটিং এ জব করেন। এখন কোম্পানি বলছে যে বাবা, তোমাকে আমি তোমার বেতনের টাকা ক্যাশ দিতে পারবো না, তুমি 30,000 টাকা বেতন পাও, তুমি এক কাজ করো, তোমাকে 30,000 টাকার প্রোডাক্ট দিয়ে দিলাম, তুমি বিক্রি করে প্রোডাক্ট নিয়ে নাও, বেতন নিয়ে নাও, তাই না? তাহলে কি সে কি আপনাকে ক্যাশ দিল না ইন কাইন্ড দিল? টাইম।
ইন কাইন্ড। Kind. টাকায় না দিয়ে অন্য কোনো ভাবে বেনিফিট দিলে সেটাকে বলে ইন কাইন্ড। সেটাকে কি বলে? In kind benefit. ইন কাইন্ড। মানে টাকায় দিলে তো 30,000 দিলে 30,000ই, এটার কোনো ভ্যালু 1 টাকাও বাড়বে না 1 টাকাও কমবে না, রাইট? কিন্তু Yes, sir. যদি কোনো প্রোডাক্ট দেয় ইন কাইন্ড হয়, তাহলে সেটার ভ্যালু তো আপনি কত ধরলেন, কততে দিলেন, এটা একটা জাস্টিফিকেশন ইস্যু আছে না স্যার? Yes, sir. হ্যাঁ, তাহলে এগুলোর ক্ষেত্রে আবার ফেয়ার মার্কেট ভ্যালুর হিসাব আছে নাকি? Yes, এই sir. যে যদি ফেয়ার মার্কেট ভ্যালুর Right. নিচে করে তাহলে এটাকে এই যে এগুলোর এখানে বলছে, তাহলে ইন কাইন্ড হলে সেই ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালুর জাজমেন্ট করতে হবে, তাই না? Considerable. আচ্ছা, লে বাই সেল এটা কি বলছিলাম প্রথম ক্লাসে? বলার কথা, একটা এক্সাম্পল দিছিলাম। ওই যে আমরা লিজিং কোম্পানি থেকে কি করি, লিজ নেই না? Yes, sir. লিজ নিলে একটা মেশিনারি লিজ নিলেন, এটার পেমেন্টটা কি একসাথে দিয়ে দেন না একটা একটা করে ইনস্টলমেন্টের আকারে দেন? Mr. Instrument agar এই যে ইনস্টলমেন্ট আকারে পেমেন্ট করেন, অথবা ওই যে এলজি বাটারফ্লাই তারা কি করে, তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনলে আপনি ইএমআই সিস্টেমে কিনতে পারেন না? EMI তে ব্যাট দিয়ে পড়ে। Yes, sir. এইগুলাকে বলে লে বাই সেল। এগুলোকে কি বলে, ইনস্টলমেন্ট আকারে যেগুলো সেল, এগুলোকে কি লে বলে? বাই সেল লে বাই সেল। লে বাই সেল লে বাই সেল হইলে প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য আলাদা আলাদা করে ইনভয়েস ক্রিয়েট হয়, এবং ওই আলাদা আলাদা ইনভয়েসের সময় ভ্যাটটা পেয়েবল হয়। কথা কি বুঝতে পেরেছি? Yes, sir. মনে করেন আপনি 1,20,000 টাকার একটা ফ্রিজ কিনেছেন, আপনি 1,20,000 টাকা তো একসাথে দিচ্ছেন না। ওই এলজি বাটারফ্লাই কি করবে, প্রত্যেক মাসে মাসে যখন আপনার কাছ থেকে একটা ইনস্টলমেন্ট পাবে, তার আগে একটা তারা ওই 10,000 টাকার একটা ইনভয়েস, 10,000 টাকার একটা ইনভয়েস, 10,000 টাকার একটা ইনভয়েস এভাবে তৈরি করবে। ওই 10,000 টাকার সাথে তখন ভ্যাটটা যোগ করবে, 10,000 টাকার সাথে ভ্যাটটা যোগ করবে, এভাবে হবে। ওই টোটাল অ্যামাউন্টের উপর একসাথে ভ্যাট হবে না। কথা কি বুঝতে পেরেছি? আমরা লে- যে আগে পড়ে আসছি যে তিনটা কন্ডিশনের ফার্স্ট যেটা হবে, ফার্স্ট যে ঘটনার উপরে ব্যাট কন্টিনিউ হবে, এটার ক্ষেত্রে ওটার ভিন্ন। ভিন্ন দেখে তো আলাদা আইন বলতেছি। আপনাকে মনে করেন সকালে ঘুম থেকে উঠে যেটা বলছি যে এইভাবে চলবেন, এরপর বলছি যে যদি ঠিক 2টার সময় উল্টা দিকে চলবেন, তাহলে কি করবেন? জাস্ট জাস্ট ওই 2টার সময় উল্টো ঘুরবেন, তাই তো? ওইটা হলো ইন জেনারেল আইন। আর আলাদা করে বলা আছে লে বাই সেল এর ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ইনভয়েস ইনস্টলমেন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েস ক্রিয়েট হবে। ওই ইনভয়েসের সময় কি হবে, প্রত্যেকটা যেখানে ট্যাক্স পিরিয়ডে এক একটা ইনভয়েস সাপ্লাই আর মেড, এবং ইন ইচ ট্যাক্স পিরিয়ড ট্যাক্স শেল বি অ্যাসেট এন্ড পেইড এট দ্য টাইম অফ পেমেন্ট অফ দ্য প্রাইস। সব বলা আছে না স্যার সুন্দর করে এখানে? Yes, sir. Is tax period. হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইনস্টলমেন্টের যখন পেমেন্ট করবো তখন যে ইনভয়েস হবে, ওই মনে করেন জানুয়ারিতে একটা পেমেন্ট করছি, তাহলে জানুয়ারি মাসে একটা ট্যাক্স পেয়েবল হবে, ফেব্রুয়ারি মাসে পেমেন্ট করছি, ফেব্রুয়ারি মাসে একটা ট্যাক্স পেয়েবল হবে, এইভাবে। ক্লিয়ার? Yes, sir. এটা কি হয়েছে, এটা বলছে যে আপনার একটা সেলস করছিলেন, সেটা আবার ট্রানজাকশনটা কি হয়েছে, ক্যান্সেল হয়েছে। তারপরে আপনি সেলস করছেন, সেলসটা পরে ক্যান্সেল হয়েছে, তাহলে সেলস রিটার্ন হবে নাকি? সেলস যদি ক্যান্সেল হয় তাহলে কি হবে? সেলস রিটার্ন। তাহলে আপনি সেলসের যখন এন্ট্রি দিচ্ছেন তখন কি করছেন, সেলস ক্রেডিট, ভ্যাট ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট, আর কাস্টমার ডেবিট করছিলেন, রাইট? জি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছিলেন। এখন যখন ওই 2 লাখ টাকা সেলস করছিলেন, 15% ভ্যাট 30,000 টাকা, আপনি কি করছেন, 2 লাখ টাকা সেলস ক্রেডিট, 30,000 টাকা ভ্যাট ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট, আর 2,30,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছিলেন। এখন দেখলেন যে পরের মাসে আইসা, জানুয়ারিতে এটা করছিলেন, ফেব্রুয়ারি মাসে এসে দেখলেন যে এটা ক্যান্সেল হয়ে গেছে, রিটার্ন চলে আসছে, তাহলে কি সেলস জায়গা মতো আছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে। চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেলস কি বাড়ছে না কমছে? কমছে। কমছে। তো সেলস যদি কমে, ভ্যাট কি বাড়ছে না কমছে? কমছে। কমছে কমছে। তাহলে সেলস করলে ভ্যাট লাইবিলিটি বাড়বে, সেলস কমলে ভ্যাট লাইবিলিটি কমবে। তাহলে ভ্যাট লাইবিলিটি কমলে কি হবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করেছিলাম না স্যার? জি স্যার Yes, sir. এইটা হলো এক্সাম্পল, এটা সহজ। এটা হলো আমরা অনেক সময় এমন হয় না যে আমরা ব্যাংক থেকে লোন নেই মর্গেজ দিয়ে, যেমন আমার একটা বিল্ডিং আছে বা একটা ল্যান্ড আছে, জমিটা বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিছি, হয় না?
জি জি স্যার স্যার এখন মনে করেন আমি লোন নিছি, নেওয়ার পরে আর লোনের রিপেমেন্ট করতে পারি না, ব্যাংক কি আমাকে ছেড়ে দিবে? না 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 স্যার ব্যাংক তখন কি করবে? ওই আমার যে ওই অ্যাসেট আছে, মর্টগেজ প্রপার্টি আছে, প্রপার্টিটা বিক্রি করে লোন অফ করবে, রাইট? জি স্যার ইয়েস স্যার তাহলে এখন মনে করেন, তাহলে যদি আমি আমার বিল্ডিংটা বিক্রি করতাম, তাহলে আমি সাপ্লায়ার, তাহলে এটার ভ্যাটের লাইবিলিটি আমার উপর আসতো, রাইট? জি স্যার ইয়েস স্যার কিন্তু এটা বিক্রি করতেছি কি আমি করতেছি না ব্যাংক করতেছে আমার বিল্ডিংটা? ব্যাংক ব্যাংক করবে বিক্রি করতেছে ব্যাংক করতেছে। তো সেই ক্ষেত্রে বলছে যে যেহেতু প্রপার্টিটা আপনার বিক্রি করতেছে ব্যাংক, তাহলে ডেপ্টের এগেনস্টে, সেই ক্ষেত্রে ব্যাংক কি করবে? এইটা বিক্রি করে যে টাকা পাবে সেখান থেকে ওইটার উপর যে ভ্যাটটা সেটা গভর্নমেন্টকে দিবে। আগে কি করবে? ব্যাট দিবে ব্যাংকটা গভর্নমেন্টে দেয় ভ্যাটটা গভর্নমেন্টকে দিবে, ভ্যাট দেওয়ার পর যে টাকা থাকবে সেখান থেকে সে আবার তার লোনের টাকা অ্যাডজাস্ট করবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার ইয়েস স্যার তাহলে এই ক্ষেত্রে লাইবিলিটি কার? ব্যাংকের ব্যাংকের স্যার ব্যাংকের। ব্যাংক ইনিশিয়াল লাইবিলিটি ব্যাংকের, কিন্তু পরে এসে আবার বলছে যে এটা ডেটর, the debtor is jointly and severally liable with the creditor of the VAT payable. তাহলে জয়েন্টলি লায়াবল, আপনি এবং ব্যাংক কি জয়েন্টলি লায়াবল। প্রথমে ব্যাংকে ধরবে যে তুমি বাবা টাকা পাইছো, এই টাকা থেকে ভ্যাট পরিশোধ করো নাই কেন, রাইট? জি তাহলে স্যার ব্যাংকের দায়িত্ব হবে তখন আগে ভ্যাটটা দেওয়া, ভ্যাট দেওয়ার পর যে টাকা থাকবে সেখান থেকে সে তার লোনের টাকা কালেক্ট করবে। ক্লিয়ার? প্রথম ক্লাসে আমরা সেকেন্ড হ্যান্ড গুডস একটা ডেফিনিশন বলছিলাম, নরমালি যেটা সেকেন্ড হ্যান্ড গুডস বলতে আমরা যে বুঝি, শুধু বলছিলাম যে একটা ব্যতিক্রম আছে, কিছু কিছু জিনিসকে সেকেন্ড হ্যান্ড বলে না। কি কি মনে আছে স্যার? দামি, গোল্ড লোহা দুইটা শব্দ বলছিলাম। গোল্ড সিলভার এটা ছিল ডায়মন্ড এক্সাম্পল, এটা ডায়মন্ড এক্সাম্পল বলছিলাম, দুইটা শব্দ বলছিলাম, দামি পাথর আর দামি মেটাল, তাই না? এর মধ্যে কি ছিল? মেটালের মধ্যে পড়তেছে আপনার গোল্ড, সিলভার, প্লেটিনাম এগুলা, আর পাথরের মধ্যে পড়তেছে কি? ডায়মন্ড, হিরো তারপর রুবি, তাই না? ডায়মন্ড আর হিরো তো একই স্যার। ও জি স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর এই রুবি, এগুলা এগুলা কখনো সেকেন্ড হ্যান্ড হিসেবে কি হবে না, কনসিডার হবে না। কনসিডার করা হবে না। তার মানে এগুলোর উপর সবসময় ভ্যাট হবে, তাই না? আর যারা সেকেন্ড হ্যান্ড, ঢাকা শহরে কি এমন কোনো দোকান আছে বা এমন কোনো বিজনেস প্রতিষ্ঠান আছে যারা সেকেন্ড হ্যান্ড গুডস কিনে আবার বিক্রি করে? জি জি স্যার স্যার জি স্যার আছে বিভিন্ন জায়গায় ফার্নিচার দোকান আছে না, যারা পুরান ফার্নিচার কিনে আবার ফার্নিচার বিক্রি করে? জি বাংলাদেশ স্যার আছে স্যার তাহলে যারা এরকম পুরাতন ফার্নিচার কিনতেছে, কেনার সময় যদি সে ভ্যাটটা কেনার সময় দেয়, তাহলে বিক্রি করার সময় তার যে ভ্যাট আসতেছে, কেনার সময় ভ্যাটটা সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। কি নিতে পারবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট তাহলে সেকেন্ড হ্যান্ড গুডস এর ডেফিনিশনে পড়লে না সেটা করতে পারবে। কিন্তু ওই যেগুলো এক্সাম্পল একটু আগে বললাম, এগুলো সেকেন্ড হ্যান্ড গুডস এর মধ্যে পড়ে না, তাহলে কি করতে পারবে? দিতেই হবে প্রত্যেকবার তাহলে স্যার ভ্যাট দেওয়া লাগবে তবে এখানে বলছে যে উইদাউট কারা, যদি এটা কেউ ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস ম্যানুফ্যাকচারিং হয় তাহলে সে পারবে না। যারা ট্রেডার, এই সেকেন্ড হ্যান্ড গুডস কিনে বিক্রি করে, তারা এই ধরনের ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। ক্লিয়ার? এখন আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, আপনি ফার্নিচার ম্যানুফ্যাকচার করেন, আপনি কি করছেন? আরেকজনের কাছ থেকে পুরাতন ফার্নিচার কিনছেন, কিনে বিক্রি করছেন, তাহলে আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। কথা বুঝতে পারছি? ম্যানুফ্যাকচারার ব্যতীত। ওকে, আজকে আমরা একটু পর্যন্ত পড়বো, কারণ এখানে পরবর্তী যে টপিকটা, এইটা আবার ভিন্ন ক্যাটাগরি। এটা ভ্যাট রিটার্নের সাথে সম্পর্কিত, চারটা ফিগারের সাথে সম্পর্কিত, যে আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা এই 23.6 থেকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। যিনি ক্লাসে সিআর আছেন উনি একটু এটা মনে রাখবেন যে আমরা কোত্থেকে স্টার্ট করবো নেক্সট ক্লাসে। কোত্থেকে স্টার্ট করব? অ্যাসেসমেন্ট অফ নেট 2.6 থেকে। 23.6 থেকে। ওকে, আর আজকে যতটুকু আলোচনা হইলো, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা রিপ্লাই দিতে পারি। আছে কি কারো কোনো কোশ্চেন? ওকে স্যার নাই কারো কোনো কোশ্চেন?
আচ্ছা, আপনাদের তো স্টুডেন্ট 100-র উপরে থাকার কথা, যে মাত্র 68, ঘটনা কি? আমি সহ বাকিরা কি পাস করে গেছে নাকি? স্যার নর্মালি স্যার অন্য ক্লাসে 80 প্লাস থাকে স্যার। সেম টাইমে ক্লাস থাকে? না, বললো স্যার 80+। 80 প্লাস থাকে। যাই হোক, তো বাকিরা কি, ওদের পরীক্ষা দিতে হবে না নাকি পড়াশোনা শেষ? স্যার অনেকে হয়তো স্যার এনরোলমেন্ট করে নাই স্যার, এই জন্য হয়তো বা join। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হলো এরকম যে আপনি ট্যাক্সের যে 100 মার্কস, এখানের মধ্যে কত পাইতে হবে পাস করতে হলে? 50 প্লাস। 50। 50 পাইতে হবে। 50 পাইতে হবে। তো 50 পাইতে হলে এই ভ্যাটের মধ্যে তো 40। তো আমি যদি ক্লিয়ারলি ভ্যাটটা বুঝি, পরীক্ষায় 40-তে 40 পাওয়া যায় ভ্যাটে, আমি যদি 40-তে 40 পাই, আর ট্যাক্স থেকে 10-15 কি পাওয়া যাবে না স্যার? অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। তাহলে পাস মার্ক কি আটকায় থাকবে? জি না স্যার। থাকবে না। আমার কাছে ক্লাসের পরে রেজাল্ট দেওয়ার পরে আমার কাছে যখন আপনাদের স্টুডেন্টরা মেসেজ পাঠায়, কল দেয়, আমি দেখি যে অনেকেই আছে এ পায়, 80 প্লাস মার্কস পায়, কি 80 প্লাস 80 মার্কস প্লাস। পায়, কারণ সে এখানে 40-তে 40 পাচ্ছে। বাকি যেটা হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের ম্যাথ এবং কোম্পানির ম্যাথ গুলা ফুল আনসার করতে পারতেছে, এখানে তার 25-30 মার্ক কভার হয়। আর বাকি সিলেক্টিভ প্যাকেজ কিছু আমি থিওরিটিক্যাল পার্ট বলে দেই, সেগুলো পরে তারা 70-80% মার্কস পেয়ে যায়। তো আপনার কিন্তু ক্লাসে মনোযোগী থাকলে পাস করাটা একদম সহজ। আর যদি মনোযোগী না থাকেন, দেখবেন যে অনেকের ক্ষেত্রে ট্যাক্স পাস করতে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়। আর যারা মনোযোগী থাকে, একটু লজিক বেসিকটা বুঝে পড়ে, গাইডলাইনটা শুনে, তারা ঠিকই ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করে যাচ্ছে। তো আমরা কি করতে চাই? ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করতে চাই, নাকি সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে পাস করতে চাই? জি স্যার, প্রথমবার পাস করতে চাই। স্যার একসাথে স্যার পাস করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে তাহলে? মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, আমরা কি এখন ওই যে আজকের এখনকার যে ম্যাটেরিয়ালসটা, সেটা কি চ্যাট বক্সে দিয়ে দিব? ওকে স্যার, দিয়ে দেন। আর আগেরটাও দিয়ে দিন। স্যার আগেরটা আগেরটা স্যার আমাদের আসে না এসএমএল। আগেরটা দিয়ে দিব।